আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব, গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রেমিকের ফোন গ্যালারিতে অপর মেয়ের সাথে ভীষণ অন্তরঙ্গ ছবি দেখার পর একজন প্রেমিকার কি অনুভূতি হয় তিহা জানে না। সে হতভম্ব হয়ে তাকিয়ে রইল ফোনের স্ক্রিনের উপরে, যেখানে উদম গায়ের অনিন্যাকে দেখা যাচ্ছে আরেকটি মেয়েকে জড়িয়ে ধরে হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলতে। তিহা 22 বছরের এই যুবতী 2.5 বছর ধরে যাকে ভালোবেসে এসেছে মন প্রাণ দিয়ে, সে যে মানুষরূপের আড়ালে অমানুষ তা ঘুণাক্ষরেও কল্পনায় আসেনি কোনোদিন। অনিন্য শহরের নামি দামি বিজনেসম্যানদের মধ্যে একজন, তার আসল রূপ এই অবশেষে। তবে কি লোক ঠিকই বলে, যাদের টাকা পয়সা আছে তারা ভালোবাসা বোঝে না, চেনে না? তিহার দম বন্ধ হয়ে এলো। অস্পষ্ট চোখ জোড়া তুলতে অনিন্যর চেহারাটা চোখে ধরা দিল। অনিন্য আগুন চোখে তাকিয়ে রয়েছে। সে ফোন দিয়ে গিয়েছিল গান শোনার জন্য, তার ব্যক্তিগত গ্যালারি ঘাটবার জন্য নয়। কোন সাহসে তিহা তার গ্যালারিতে ঢোকে? প্রেম করছে বলে কি এই মেয়ে মাথা কিনে নিয়েছে তার? রাগে শিরশির করে ওঠে অনিন্যের হাত পা। সে ছো মেরে ফোন কেড়ে নেয় তিহার হাত থেকে। ঠিক তখনই পেছনে দুর্বল কণ্ঠে তিহা প্রশ্ন করে, কেন করলে এমনটা? অনিন্য ফোন পকেটে ঢুকিয়ে হম্বি তম্বি শুরু করলো। কর্কশ কণ্ঠে বলল, তোমাকে আমি গ্যালারি ঘাটার জন্য ফোন দিয়ে গিয়েছিলাম। আমার প্রশ্নের জবাব দাও অনিন্য, কেন করলে এমন? কি কি করছি? ওই মেয়েটা। কথার মাঝখানে আচমকা আক্রমণ করে বসে তিহা। অনিন্য শার্টের কলার খামচে ধরে দুহাতে, চোখের পানি ছেড়ে দেয় সঙ্গে সঙ্গে। প্রশ্ন ছড়ে বিক্ষিপ্ত গলায়, ওই মেয়েটার সঙ্গে তুমি? শুয়েছি। সমস্যা কেন? তুমি তো শুতে দাও না। আমি একজন পুরুষ, আমার কি শারীরিক চাহিদা নেই নাকি? তাই আমি শুয়েছি। তুমি শুতে দিলে অন্য মেয়ের কাছে যেতাম না। দায়সারা ভাবে কথাখানা বলতেই তিহার হাত পড়ে অনিন্যের গালে। অনিন্য স্তম্ভিত, হতবাক। তিহা তাকে মারল? এই পুচকি একটা মেয়ে? রাগ নিয়ন্ত্রণে রাখা কোনো কালেই অনিন্যর আয়ত্তে ছিল না, এবারও রইল না। আক্রোশপূর্ণ হাতে তিহার দুই গাল একত্রে চেপে ধরল সে। তিহার দিকে ঝুঁকে শক্ত চোয়ালে প্রশ্ন তুলল, তুই আমাকে মারলি? আমাকে? আমি কি জানিস? তোর মতো ফকিন্নির সঙ্গে আমি যে সম্পর্ক করেছি এতদিন, তা তোর সাত কপালের ভাগ্য। কি মনে করিস প্রেম করেছি বলে একেবারে তোকেই বিয়ে করবো আমি? তোর চাইতেও সুন্দর মেয়ের আমার পায়ের কাছে পড়ে থাকে, হামাগুড়ি খায় আমার বিছানা গরম করার জন্য। তিহা হাউমাউ করে কাঁদছে, তার যেন এসব বিশ্বাসই হচ্ছে না। অনিন্য যাকে সে মন উজাড় করে ভালোবেসেছে, সে কি করে পারলো এমনটা করতে? টাকা পয়সা মানুষের বিবেক আর মনুষ্যত্বকে এভাবে নষ্ট করে দেয়। তিহার কান্না দেখে অনিন্য সরে দাঁড়ালো। এক হাতে কপালের রগ ঘষে মেজাজ ঠান্ডা করার চেষ্টা করলো। তারপর নির্লিপ্ত কণ্ঠে বলল, আজকের পর থেকে এখানেই সব শেষ। তোর সাথে প্রেম প্রেম খেলা, ভালোবাসার সবকিছুই শেষ। আমি যে 13টা বছর এক নদীতে পা ভাসিয়েছি, তাই তো অবাকের বিষয়। একবার, শুধু একবার যদি নিজেকে সঁপে দিতি, তাহলে আজ এই দিন দেখতে হতো না তোকে। আমি আবার জোর জবরদস্তি পছন্দ করি না। যাই হোক, এরপর থেকে তুই তোর পথে আর আমি আমার পথে। এসব মিথ্যে, তাই না? তুমি আমার সাথে মজা করছো, তাই না অনিন্য? তুমি এমনটা করতে পারো না। তুমি আমাকে এভাবে ঠকাতে পারো না। আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম। নাটক? এসব নাটক আমাকে দেখিয়ে লাভ নেই তিহা। লিসেন, আমি লিভিং টুগেদার পছন্দ করি, মোর দেন ম্যারেজ লাইফ। আজ হোক বা কাল আমাদের ব্রেকআপ হবারই ছিল। তুমি সবসময় বিয়ে করে সুখী হতে চাও, আর আমি আজ এই ফুল তো কাল ওই ফুলে মধু আহরণ করে সুখী হতে চাই। আমি কি বোঝাতে পারছি তোমাকে ব্যাপারটা? না, পারছো না। আমি কিছু বুঝতে চাই না। আমি শুধু তোমাকে চাই, শুধু তোমাকে। তুমি এমনটা করতেই পারো না। এভাবে এতদিন পর এসে কথা দিয়েছিলে সারা জীবন আমার থাকবে, রাইট? ভুলে গেছো অনিন্য? প্লিজ মনে করো, আমি কিভাবে বাঁচবো তোমাকে ছাড়া। অনিন্য, তাকাও, তাকাও আমার দিকে। দেখো, আমার চোখে ভালোবাসা ছাড়া আর কি দেখতে পাচ্ছ তুমি, বলো? অনিন্যর বুকের উপর মাথা রাখে তিহা, দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে সে। অপর দিকে অনিন্যর কপালে বিরক্তির ভাঁজ পড়েছে।
তিহা নামক আপদটাকে বিদেয় করতে পারলেই বাঁচে যেন। তিহাকে শরীরের উপর থেকে সরিয়ে অনিন্ন্য কঠিন গলায় বলল, এখান থেকে বেরিয়ে যাও। যদি সামান্যতম লজ্জা শরম থেকে থাকে, আমি পার্সোনালি আর চাচ্ছি না এই রিলেশন কন্টিনিউ করতে। আমি তোমার পায়ে পড়ি, আমার সাথে এমনটা করো না। আমার বাসায় বিয়ের কথা চলতেছে, আমি সেজন্যই তোমার কাছে এসছি আজকে। তুমি সব জানো, সব জেনেও আমাকে ফিরিয়ে দিও না অনিন্ন্য। বাসায় গেলে আমাকে জোর করে বিয়ে দিয়ে দেবে বাবা। আমি আমি তোমাকে হারাতে চাই না অনিন্ন্য। তিহা সত্যি সত্যি অনিন্যর পায়ের উপর পড়ে গেল। অনিন্ন্য আরে বলে লাফ দিয়ে সরে দাঁড়ালো। বিরক্তির শেষ নেই যেন। রাগে তার শরীর কাঁপতে শুরু করলো এবার। তিহার হাত ধরে তাকে উঠিয়ে টেনে ফ্ল্যাট থেকে বের করে দিল। এরপর মুখের উপর দরজা লাগিয়ে দিল। তিহার তীক্ষ্ণ চিৎকারে আশপাশের ফ্ল্যাট থেকে কয়েকজন বেরিয়ে এলেও সবাই তামাশা দেখে যে যার মতো বিদেয় নিল। অনিন্ন্য দরজা তো খুললই না, বরং দারোয়ানকে ফোন নিয়ে বলল এই মেয়েকে এই বিল্ডিং ছাড়া করতে, এবং বিল্ডিং এর আশেপাশেও যেন না দেখে কখনো। তারা তাই করলো। তিহাকে এক প্রকার ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিল। আমার বিয়ে হয়ে গেছে সম্পূর্ণ এক অপরিচিত লোকের সঙ্গে। এখন পর্যন্ত না তাকে আমি দেখেছি, না তার কণ্ঠ শুনেছি। তোমাকে ভালোবাসার অপরাধে মা বাবার পছন্দকে বরণ করে নিয়েছি। তুমি যদি ছেড়ে না চলে যেতে আজ, হয়তো বিয়ে নিয়ে মনে জমাট বাঁধা স্বপ্নগুলো সব পূর্ণতা পেত অনিন্ন্য। তুমি কথা রাখোনি, মাঝ পথে হাত ছেড়ে চলে গিয়েছো। যেন আমি তোমার কেউ না, যেন আমাদের প্রেম ঠুকনো ছিল, যেন আমি তোমার অবহেলার পাত্রী। আমি ভীষণ অবাক এবং অপ্রস্তুত হয়েছিলাম অনিন্ন্য। কেন করলে এমনটা? যদি ভালোবাসার মর্যাদাই না রাখতে জানো, তবে কেন প্রেম নিবেদন করেছিলে? কোনো কমতি তো তোমার নেই। এত বড় বিজনেসম্যান তুমি, তবু আমাকে ধরে রাখতে পারলে না। এ কেমন বিচার তোমার অনিন্ন্য? অথচ দেখো, তোমার প্রতি এখনো রাগ অভিমান কোনো কিছুই জমছে না আমার, বরং তোমাকে পাওয়ার আকুতিতে ভেতরটা ছারখার হয়ে যাচ্ছে। মনের উত্তাপে আমি দগ্ধ হচ্ছি প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে। আমাকে বাঁচাও, তুমি নিয়ে যাও এখান থেকে। এই বিয়ের বোঝা সইতে পারার মতো শক্ত কাঁধ আমার হয়নি অনিন্ন্য, হয়নি। ঝরঝর করে আয়নার সামনে দাঁড়ানো তিহা কেঁদে ফেলল। মুখে মেকআপের ভারী আস্তরণের প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই তার। মনের আকাশে জমা মেঘগুলোকে ঝরাতেই হবে যেন। দর্পণের উপর মাথা ঠেকিয়ে চোখ বুজে পুরোনো দিনের কথা হাতড়ে বেড়ালো খানিকক্ষণ। মেঘ কেটে গেলেও ভার হয়ে রইল মনটা। চোখ মুছতে গিয়ে চোখের কাজল তুলে ফেলল। বড় বিরক্ত হলো তিহা। কি এক সং সাজিয়ে দিয়েছে তাকে। অবশ্য আজ যদি অনিন্ন্য থাকতো, তবে এই সং সাজ নিয়েই হাজারো জল্পনা কল্পনার সাগরে ডুবে থাকতো সে। মনের আঙিনা কালো আধারে ঠাসা। চোখ খুলে নতুন সূর্যোদয় দেখবার বিন্দুমাত্র ইচ্ছে তার নেই। এখন শেষ রাত, আর কিছুক্ষণ পর ফজরের আজান পড়বে। বিছানায় তিহার বর আদ্র সাহেব ঘুমোচ্ছেন, কিন্তু তিহা সারা রাত দুচোখের পাতা এক করতে পারেনি। বাধ্য হয়ে বিছানা ছেড়ে শেষ পর্যন্ত উঠে এসে আয়নার সামনে দাঁড়িয়েছে। দ্বিতীয়বার কান্নাগুলো চোখ বেয়ে নোনা জল হয়ে উপচে পড়ল। তিহা এক পলক ঘুমন্ত আদ্র সাহেবের দিকে তাকিয়ে দ্রুততার সঙ্গে বাথরুমে ঢুকে গেল। সাবান ঘষে ঘষে মুখ ধুয়ে কাপড়টাও পাল্টে নিল। একদম সাদামাটা বেশে বেরিয়ে এলো যখন, নিজের সাথে যুদ্ধ করে পুরোপুরি হাঁপিয়ে উঠেছে তখন তিহা। ক্লান্ত বিধ্বস্ত চেহারায় টলমল পায়ে এগিয়ে গিয়ে বিছানার একপাশে শুল এবং মুহূর্তেই ঘুমের টাচে পাড়ি জমালো। সকাল হতে না হতেই আহমেদ বাড়িতে হইচই শুরু হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা অনেকদিন পর একত্রিত হওয়ায় বাড়ির ছাদে তাদের খেলার আসর জমেছে। বড়রা সকালের চা নাস্তা খেয়ে গুজুর গুজুর করছেন। পুরুষেরা বৌভাতের আয়োজন শুরু করে দিয়েছেন। নারীরা কাজের ফাঁকে ফাঁকে চোখ পাকা করে টেবিলে বসা আদ্রের দিকে তাকাচ্ছে। জামাই উঠে গেছে, অথচ তার বউ এখনো ঘুমোচ্ছে। একটা ছিছি পড়ে গেল মুহূর্তেই। আদ্রির সেসবে মাথা ব্যথা নেই। সে তার ভাগের চাটুকো বেশ আরাম করেই পান করছে। অন্য হাতে মোবাইল আনমনে নিউজ ফিড স্ক্রল করে দেশের বিভিন্ন খবরাখবর জেনে নিচ্ছে। নিরুপমা বেগম এসে আদ্রির সামনে চেয়ারটা টেনে বসলেন।
তিনি আদ্রের মা। আদ্র মোবাইল থেকে চোখ তুলে উৎসুক হয়ে মায়ের দিকে তাকালো। তোর বউয়ের আক্কেলটা একবার দেখ। বেলা বাজে 10টা, অথচ মহারানী এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছেন। তুই উঠে বসে আছিস, অথচ তার ওঠার নাম গন্ধ নেই। আদ্র ভ্রু কিঞ্চিত বাঁকা করে জবাব দিল, সে কথা তুমি আমাকে শোনাচ্ছ কেন? তোমাদের বউ, তোমরা বোঝো। আমাদের বউ মানে? তোর কোনো দায়িত্ব নেই নাকি? না, নেই, আপাতত নেই। একজনকে চিনি না জানি না, বাচ্চা কিসিমের একটা মেয়ে, তাকে ধরে বেঁধে আমার সঙ্গে বিয়ে দিয়েছো তোমরা। বাচ্চা? ও বাচ্চা? 22 বছর স্যার, সে বাচ্চা হয় কিভাবে আদ্র? আমার তুলনায় বাচ্চাই। আমার বয়স কত সেদিকেও খেয়াল দেওয়া উচিত তোমার। আম্মা, এবছরের মার্চে যে 35 পেরোলো, সে খবর রাখছো? আদ্রের মা কঠিন গলায় বললেন, ছেলে মানুষের বয়স আবার কি? এরা 22 যা 32টা। আর মেয়ে মানুষ সাবালিকা হলেই বিয়ে দেওয়া উচিত। উল্টো পাল্টা গুজুর গুজুর না করে যা গিয়ে ডেকে ওঠা মেয়েটাকে। আদ্র অত্যন্ত বিরস্ব মুখে মোবাইলের দিকে নজর দিল, বলল, আমি পারবো না, তোমরা বোঝোগে। আদ্রের মা নিরুপমা বেগম অগত্যা উঠলেন। তিনিই ডাকবেন বলে মনস্থির করলেন। হঠাৎ আদ্রই তাকে ডেকে উঠল। আদ্র ছোট করে নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো এবং নিজেই তিহাকে ডাকার উদ্দেশ্যে বেডরুমের দিকে এগুলো। বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে বিছানার এক কোণে ঘুমুচ্ছে তিহা। পাতলা চাদর দিয়ে তার কোমর অবধি টেকে রাখা, বুকের উপর ওড়না নেই। আদ্রের লজ্জা লাগলো ভীষণ। তার জীবনে দুবার প্রেম এসেছিল। প্রথম যেবার এসেছিল সেবার সে কলেজে পড়তো। তারই সহপাঠী এক মেয়েকে ভীষণ ভালো লেগে গেল আদ্রের। মেয়েটিও তার অনুভূতিতে নাড়াচাড়া দিত বেশ। প্রায় মাস তিনেক সম্পর্কের পর আদ্র জেনেছিল সে ভালো ছাত্র হওয়ায় এবং তার থেকে সকল ধরনের সুযোগ সুবিধা পাওয়ার লোভেই মেয়েটি প্রেম করেছিল তার সাথে। জানার সঙ্গে সঙ্গে জনসম্মুখে একটা ভয়ঙ্কর কাজ করে ফেলেছিল আদ্র। সবার সামনে থাপ্পড় মেরে বসেছিল সেই মেয়েটিকে। পরে এই নিয়ে অনেক তোলপাড় হয়েছিল। আদ্রের বাসায় কলেজ থেকে নোটিশ গেলে তার বাবা শেষ মুহূর্তে কলেজ পরিবর্তন করিয়ে ঝামেলার মিটমাট করান। এরপর আদ্র পণ করেছিল আর কোনো দিন কারো প্রেমে পড়বে না। কিন্তু সেই ছলনাময়ী প্রেম তার জীবনে আবারও এসেছিল ভার্সিটির শেষ বয়সে। সেবার মেয়েটি তার থেকে 2 ডিপার্টমেন্ট জুনিয়র ছিল। মেয়েটিকে আদ্র পছন্দ করে বুঝতে পেরে আদ্রকে সেই প্রপোজাল দিয়েছিল। আদ্র 7-5 না ভেবে অ্যাকসেপ্ট করে নিল। সেই সম্পর্কের সময়কাল ছিল 5 মাস। 5 মাসে আদ্রকে যতভাবে লুটে পুটে খাওয়া যায় লুটে পুটে খেয়েছিল মেয়েটি। এরপর নিজের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে সরকারি চাকরিওয়ালা একজন অফিসারকে বিয়ে করে নেয় সে। দ্বিতীয়বার মন ভাঙার পরই আদ্র বুঝতে পারে এসব ভালোবাসাবাসি তার জন্য না। সবাই মৌমাছি, মধু খেয়ে চলে যেতে চায়। কেউ তাকে সত্যিকার অর্থে ভালোবাসেনি। আর ওই মেয়ের এভাবে ছেড়ে চলে যাওয়া মানতে পারেনি। বিধায় সে নিজেও প্রতিজ্ঞা করে আগে ভালো কোনো পর্যায়ে পৌঁছবে, তারপর বিয়ে শাদীর ব্যাপারে চিন্তা ভাবনা করবে। সেই প্রেক্ষিতেই পড়াশোনা শেষ করে সেটেলড হতে হতে বয়সটা হু হু করে বেড়ে গিয়েছে তার। আরো বছর 2 পর বিয়ে করার ইচ্ছে থাকলেও শেষে মায়ের চাপাচাপিতে পড়ে এই পিচ্ছিকে নিছকে অনিচ্ছায় বিয়ে করতে হয়েছে। এখন এই পিচ্ছিকে কিভাবে সামলাবে তাই ভেবে তার গলা বারবার শুকিয়ে আসছে। ঘুমন্ত তিহার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে এসব ছাইপাশ চিন্তা করছিল আদ্র। ঠিক তখনই অঘটনটা ঘটল। তিহার ঘুম ভেঙে গেল এবং সে চোখ মেলে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নেগেটিভ চিন্তা করলো। সঙ্গে সঙ্গে বিকট শব্দে চিৎকার করে উঠতেই আদ্র হতভম্ব হয়ে গেল। দ্রুততার সঙ্গে ঘরের দরজা আটকে দিয়ে বিছানার দিকে এগোতেই তিহা দ্বিতীয়বারের মতো চিৎকার করে উঠল। চেঁচিয়ে বলল, আমার কাছে আসবেন না, অসভ্য বেয়াদব লোক। আমার দিকে এভাবে তাকিয়ে ছিলেন। আমি সবাইকে বলে দিব। এত লোভ আপনার, এত লোভ। আমার কাছে আসবেন না, ভুলেও না। আমি কিন্তু আবার চিৎকার করব। তৃতীয় দফার চিৎকার করতে গেলে আদ্র এক লাফে খাটের উপর উঠে আসে। তিহার মুখ চেপে ধরলো 2 হাতে। টাল সামলাতে না পেরে তিহা উল্টো ঘুরে শুয়ে পড়ল। তার গায়ের ওপরে শুয়ে পড়ল আদ্র। 2 জোড়া চোখ এক হতেই আদ্র দাঁত কিরমিট করে পড়ল, আর একবার চিৎকার করলে জানে মেরে ফেলবো, কসম। তিহা চিৎকার করলো না ঠিক, কিন্তু গায়ের জোরে আদ্রের হাতের মধ্যে দাঁত বসিয়ে দিল। কপালে হাত দিয়ে চুপ করে বসে আছে আদ্র।
তার সামনেই বিছানায় ভয়ে জবথব হয়ে বসে আছে তিহা। আদ্রের চোখ দিয়ে অগ্নি বেরোচ্ছে যেন। এ কোন উৎপাত ঘাড়ে এসে পড়লো কে জানে, নাকি মেয়ের মাথায় কোনো গন্ডগোল আছে, তাও তো অজানা। ভীষণ অস্থির চিত্তে উসখুস করতে লাগলো আদ্র, সেই সাথে বাম হাতে অসহনীয় ব্যথা। কামড়টা বেশ জোরে সোরেই লেগেছে। তিহা মিনমিন করে পড়ল, সরি। আদ্র তৎক্ষণাৎ খেতকিয়ে উঠল। এই চুপ, একদম চুপ। প্রথমে চিৎকার চেঁচামেচি করে আমার সম্মান নষ্ট করা, এরপর আমাকে কামড় দেওয়া, এসব কি? তোমার ভেতর বিড়ালের বৈশিষ্ট্য কেন মেয়ে? তিহা অপরাধী কণ্ঠে বলল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম আপনি আমাকে। আমি তোমাকে কি ছুতে আসবো? শোনো, এত যদি ছোঁয়ার তারা থাকতো তবে এতক্ষণ পর্যন্ত আস্ত থাকতে না। গতকাল রাত থেকে ছোঁয়া তো দূর, তোমার দিকে ভালো করে তাকাইনি পর্যন্ত। তাকাইছি বলো? তিহা ভয়ে ভয়ে ঘাটটা এদিক ওদিক করলো, সাহস করে বলতে পারল না। আপনি মিথ্যে কথা বলছেন, শুধু তাকাইনি, বেশ অনেকক্ষণ ড্যাব ড্যাব করে চেয়েছিলেন। যখন আমি কবুল বলেছিলাম আমি স্পষ্ট দেখেছি তা, কিন্তু এই কথা বললে নির্ঘাত তাকে মারতে আসবে লোকটা, এই ভেবে চুপ করে গেল তিহা। আদ্র একটু নিভল, কর্কশ কণ্ঠে বলল, তোমাকে ছোঁয়ার বিন্দু মাত্র ইচ্ছা আমার নেই, এটা কানের ভেতর ঢুকিয়ে রাখো। আমার জায়গায় অন্য যে কেউ থাকলে সে তোমাকে অতি অবশ্যই ছুতে চাইতো, আর এতে দোষের কিছুই নাই। তুমি বিবাহিতা, এখন তোমার স্বামীর অধিকার আছে তোমাকে স্পর্শ করার। আপনি ভালো মানুষ তাই বেঁচে গেলেন, অন্য কেউ আমাকে যদি জোর করতো আমি তার মাথা ফাটিয়ে দিতাম, শিওর। আনমনে বিড়বিড় করলো তিহা, কিন্তু আদ্র সবটা স্পষ্ট শুনতে পেল। শুনতে পেয়ে তার চক্ষু চরক গাছ। বলে কি এই মেয়ে? সে বলল, এই তুমি কি বললে? আমার জায়গায় অন্য কেউ থাকলে তার মাথা ফাটাতে? তিহা দাঁত দিয়ে চিফ কাটলো, আস্তে করে কথাটাও বলতে পারে না। যা বলে সব শুনে ফেলে এই লোক, কি যন্ত্রণা। তিহাকে নির্বাক দেখে আদ্র বিড়বিড়িয়ে সদক্তি করলো, ভারী ডেঞ্জারাস চিজ তো তুমি। ট্রেডমিলের উপর মৃত গতিতে দৌড়চ্ছে অনিন্য। প্রায় আধা ঘন্টা যাবৎ এক নাগারে দৌড়ানোর ফলে তার শরীর বেয়ে ঘাম ফোঁটা টুপটুপ করে ঝরে পড়ছে। মালতী কফি মগ হাতে বেডরুমে প্রবেশ করে এই ধরনের দৃশ্য দেখা মাত্রই বলে উঠল, তুমি কি এখনো ওকে ভুলতে পারো নাই? মালতীর কথা শুনে অনিন্য দৌড়ানো থামালো, মেশিন বন্ধ করে বাম হাতে তোয়ালে উঠালো, মুখ মুছতে মুছতে মুচকি হাসি ছুঁয়ে দিল মালতীর প্রশ্নের উত্তরে। মালতী দীর্ঘশ্বাস ফেলল। সে কম চেষ্টা করছে না, তবুও কেন যেন মনে হয় তিহাই অনিন্যর ভিতরটা জুড়ে বসবাস করছে। আবার যখন কিছুদিন আগের ঘটনাটা মনে পড়ে যায়, তখন মনে হয় না অনিন্যর মধ্যে তিহার জন্য সামান্য পরিমাণেও ভালোবাসা নেই। ভালোবাসার মানুষকে আজ যাই হোক কেউ ঘাত ধাক্কা দিয়ে বের করে দিতে পারে না। মালতী নিজেকে বোঝায়, অনিন্য তারই, শুধুই তার। তিহা অতীত, মালতী বর্তমান এবং ভবিষ্যৎ। অপরদিকে অনিন্য কফি খেতে খেতে সোফায় গিয়ে বসেছে। রিমোট দিয়ে টিভি অন করতে স্ক্রিনে ভেসে উঠল একজোড়া সিংহর কামড়াকামড়ি দৃশ্য। দূর থেকে মালতী দেখল অনিন্য বেশ মনোযোগ দিয়ে সেই দৃশ্য দেখছে, কিন্তু অনিন্যর বিন্দুমাত্র মন নেই এতে। তার মনে ঘুরপাক খাচ্ছে তিহা। সে ইনফরমেশন নিয়েছে তিহার গতকাল বিয়ে হয়ে গেছে। বুকের ভেতরটা জমাট বাঁধা কষ্টে বরফ হয়ে আছে, কাউকে সে দেখাতে পারছে না। শক্তিশালী অনিন্য আজ কতটা অসহায়, নিরুপায়, এমনকি তিহাকেও বোঝাতে পারেনি। অনিন্য কি ভুল করলো, নাকি তিহাকে নিয়ে সুখের সংসার বাঁধার স্বপ্নটা পূরণ করা যেত আরেকটু সাহসী হলে? বেলা কয়টা বাজছে? রুম থেকে বের হতেই নিরুপমা বেগমের এহেন প্রশ্ন শুনে হতবাক হয়ে পড়ে তিহা। নিরুপমা বেগম দুটো বকা দিতে চেয়েও দিলেন না। আশেপাশে আত্মীয় স্বজনরা টই টই করছে, সবার দৃষ্টি এবং মনোযোগ এদের দিকে। তাদের সামনে একটা হাঙ্গামা না করলেই হবে। সবাই চলে যাক, 2 দিনের বইয়ের উপরে এত মায়া কিভাবে জন্মে তা তিনিও দেখে নিবেন পই পই করে। উত্তপ্ত নিঃশ্বাস ফেলে নিরুপমা বেগম এগিয়ে চলে গেলেন। তিহা ফিসফিস করে বলল, আপনি বোধহয় আপনার আমাকে রাগিয়ে দিয়েছেন, এভাবে ওনার সাথে তর্ক করেন কেন? আদ্র বোকা বনে গেল। এইটুকুন মেয়ে তাকে শেখায় কি করা উচিত আর কি করা উচিত না। আদ্র উচ্চস্বরে দায়সারা ভাবে বলল, যার জন্য চুরি করি সেই বলে চোর। আজব দুনিয়া। বলতে বলতে আদ্র ভবঘুরের ন্যায় ঘর থেকে বেরিয়ে গেল। তিহা দীর্ঘশ্বাস ফেলল। এই বাড়িতে এক একজন এক এক কিসিমের, তাকে যে কিভাবে মানিয়ে চলতে হবে খোদাই জানেন।
তিহার দু চোখ মুহূর্তেই ভরে এলো। আজ যদি অনিন্য এমনটা না করত তবে হয়তো এসবের কিছুই ফেস করতে হতো না তিহাকে। তিহার বাবা মোজাম্মেল হক বাড়ির আঙিনায় বসে রয়েছেন। তার ঘরটা আজ ভীষণ শূন্য লাগছে। মেয়েটাকে যতই বকুক ভীষণ ভালোও তো বাসেন। আফসোস সেটা তিহা কখনো বুঝবে না। কেন যেন তিহা বড্ড বদমেজাজি স্বভাবের হয়ে গিয়েছিল। বাবা মায়ের প্রতিটি সিদ্ধান্তকে পায়ে ঠেলে দিত। তাদের প্রতি বিশ্বাস আস্থা কিছুই করতে পারেনি সে। এমনকি বিয়ে দেওয়ার পর তিহা বলেছে সে নাকি এই বাড়ি কখনো আসবে না, কখনো না। কথাটাই কতখানি আঘাত পেয়েছে বাবা মা তা পরিমাপের আগেই তিহা চলে গেছে। মোজাম্মেল হক জানেন আদ্রের বয়সটা একটু বেশি হলেও পুরুষ হিসেবে সে যথেষ্ট ভদ্র এবং ভালো। তিহার পাগলামি বাচ্চামিকে সামলাতে একটু বয়স্ক কারোরই প্রয়োজন। তিহাকে শুধু আগলেই রাখবে না, শাসনও করতে পারবে। এবার তিহা ওখানে মিলেমিশে যাক, এটাই কাম্য তার। দারোয়ান একটা বড় বক্স হাতে করে আঙিনায় প্রবেশ করতেই মোজাম্মেল হকের চিন্তার গতি স্লথ হলো। তিনি দূর থেকেই হাঁক ছেড়ে ডাকলেন, কাশেম, এটা কিসের বক্স? দারোয়ান কাশেম কাছে এসে বক্স নামিয়ে রাখলো। হাঁপাতে হাঁপাতে বলল, বড়পা নামে আইছে। ইহার নামে? দারোয়ানকে দিয়ে বাক্সটা ঘরের ভিতর নেওয়ালো মোজাম্মেল হক। একবার ভাবলে খুলবে না। তিহার জিনিস তিহাই সর্বপ্রথম দেখুক। হয়তো কেউ বিয়ের উপহার পাঠিয়েছে। পরক্ষণে বাক্সের উপরে লেখাটা তার আগ্রহ কাড়ল। পরিষ্কার গুটি গুটি অক্ষরে লেখা, যেখানে সম্পর্কের সুতো নেই সেখানে মুহূর্ত স্মৃতিগুলো গুছিয়ে রাখাটা বোকামি নয় কি? তাই সব পাঠিয়ে দিলাম, অপ্রিয়। মোজাম্মেল হক তর সইতে পারলেন না। তিনি বাক্স খুলতেই একগাদা চিঠি ছড়িয়ে পড়ল বিছানা জুড়ে। চিঠিগুলো তিহার লেখা, তা তিনি হাতের লেখা দেখেই বুঝতে পারলেন। আহমেদ বাড়িতে আজ বৌভাত হওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়ে আগামীকাল করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কম বেশি সকলেই বিয়ের ধকলে ক্লান্ত, তাই একটা দিন বিশ্রাম নিয়ে মন মতো বৌভাত করতে চাইছে। নিরুপমা বেগমও মানা করলেন না, রাজি হয়ে গেলেন। বারান্দায় উদাসী চোখে দাঁড়িয়ে রয়েছে তিহা। একটু আগে তার বাবা ফোন করে ভীষণ চিল্লাচিল্লি করেছেন। কোন ছেলের সাথে তার সম্পর্ক ছিল, সে চিঠিপত্র সহ নানা জিনিস পাঠিয়েছে। এসব নিয়ে কয়েক দফা কথা শুনিয়েছেন তিহাকে। তিহা জানে এটা অনিন্যর কাজ। অনিন্যকে সে প্রতিদিন একটা করে চিঠি লিখত। এছাড়াও বিভিন্ন অকেশনে এটা ওটা উপহার দিত। সেসব জমিয়ে বিয়ের পরদিন এভাবে তিহার বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেওয়া এ কেমন কাজ অনিন্যর? তবে কি তিহা শান্তিতে সংসার করুক তা সে চায় না? না চাইলে কেন ছেড়ে দিল? তিহা তো ইচ্ছেকৃতভাবে বিয়ে করেনি। অনিন্যই তাকে বাধ্য করেছে, তাকে ফেলে চলে গিয়েছে। ভাসমান তিহা এক পর্যায়ে হাঁপিয়ে উঠেছিল ভাসতে ভাসতে। তাই শিকড় হিসেবে আঁকড়ে ধরেছে আদ্রের হাত। তাতেও কেন অনিন্য শান্তি দিচ্ছে না? কি চাচ্ছে অনিন্য? হতে ধরেছে। পিছন থেকে আচমকা আদ্র কথা বলে ওঠায় তিহা চমকে উঠল। পেছন ঘুরতে ঘুরতে আত্মরক্ষার্থে আদ্রের গায়ে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে পরক্ষণে নিচেই হতভম্ব হয়ে গেল। সে আসলে ভয় পেয়ে কাজটি করেছে, ইচ্ছেকৃতভাবে না। কিন্তু আদ্র কি আর তা বুঝবে? আদ্রের বাহুতে চাপড় মারার জন্য একদম স্থির হয়ে গেল সে। বোঝার চেষ্টা করলো এই মেয়ে আসলে কি, বিড়ালের ছদ্মবেশী মানুষ নাকি সত্যিকারের ভূত। চন্দ্র তারকাবিহীন ম্লান আকাশ, অন্ধকারের বুকে এক ধ্যানে চেয়ে থাকতে থাকতে চোখ জোড়া জ্বালা করছে তিহার। বাহির থেকে তাকে দেখে শান্ত লাগলেও ভেতরটা বিক্ষিপ্ত মন বাড়ি বিক্ষোভ লাগিয়েছে যেন। কিছুতেই তাকে শান্ত করা যাচ্ছে না। কিন্তু কেন এত চাঞ্চল্য মন? তার কারণ বহু অনুসন্ধান করেও ঠাহর করতে পারছে না তিহা। সে হাল ছেড়ে দিয়ে পিছনে ঘুরে তাকাতেই চমকে উঠল। আদ্র বারান্দায় পা রেখেছে। তিহা নিজেকে ধাতস্থ করে ঠান্ডা স্বরে বলল, আমি ঘরেই আসছিলাম। সে কথার ধার না ধেড়ে আদ্র খানিকটা কঠিন গলায় বলে উঠল, রাত 12টা বাজে। পাশের বারান্দা থেকে এই বারান্দা দেখা যায়। কেউ যদি দেখে তুমি এত রাতে বারান্দায় বিরহ নিয়ে দাঁড়িয়ে আছো, কি ঘটবে বুঝতে পারছো একবার? তিহা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অপরাধী কণ্ঠটা ধীর স্বরে নাড়ালো, বলল, আই সরি। এই নিয়ে কতবার সরি বললে? হাতে কামড় দিয়ে সরি, বাহুতে চাপড় মেরে সেই সময় সরি বললে, এখন আবার সরি। আমার তো মনে হচ্ছে তোমাকে না, আস্ত এক সরির গোডাউনকে বিয়ে করেছি। তিহা আর চোখে তাকালো। লোকটির বাহ্যিক ভাবভঙ্গি কঠোর হলেও তার চোখ হাসছে। তবে কি সে মস্করা করছে তিহার সঙ্গে? তিহা ভিতরে ভিতরে বড় শ্বাস ফেলল।
ওর জীবনটাই তো মশকরা হয়ে গেছে। এখন কে মশকরা করলো না করলো তাতে কি বা আসে যায়। আমি সরি, যদি মনে হয় সরির গোডাউন নিয়ে ঘোরা সম্ভব নয় তাহলে ছেড়ে দিতে পারেন, আমার আপত্তি নেই। বলেই হন্য পায়ে ঘরের ভিতর চলে গেল সে। রেখে গেল থমথমে একটি মুখ, যে কিনা ভাবছে কেন মেয়েটি নিজেকে দুঃখের সাগরে ডুবিয়ে রেখেছে। কি কারণ থাকতে পারে এর পিছনে? আমাকে কেমন লাগছে একটু দেখো না। পাতলা ফিনফিনে নাইটি পরে অনিন্যের ঘরে ঢুকেছে মালতী। সাদা নাইটির ভেতর দিয়ে শরীরের সমস্ত অঙ্গের ছাপ স্পষ্ট। অনিন্য ক্লান্ত দেহটাকে বিছানায় এলিয়ে রেখেছে। মালতীর এহেন কথায় একবার চোখ মেলে তাকালো। মুহূর্তেই তার ঠোঁটে হাসি খেলে গেল। মেয়েটা কি পরিমাণ নির্লজ্জ! নিজের সম্পদ নিজে থেকেই বিক্রি করে দিচ্ছে প্রতিনিয়ত। অবশ্য নির্লজ্জ না হলে কি পতিতা হওয়া চাই? চাই না। অনিন্য একটা চোখ টিপল। মালতী এগিয়ে যেতে যেতে বলতো, আমি জানতাম আমাকে দেখলে তোমার হুঁশ থাকবে না, আমাকে কাছে না টেনে পারবে না তুমি। আমার ব্যাপারে সব জানো দেখি। সব না, কিছুটা। তুমি তো আজ তো একটা রহস্য, তোমার কোথায় শুরু কোথায় শেষ তার কিছুই আমাকে বলো না। সবকিছু জানতে আগ্রহ কমে যাবে। যতটুকু জানো ততটুকুই ভালো। এবার কি কথাই বলা যাবে, নাকি যে আগুন ধরিয়েছ তাও কমাবে? মালতী কামনার চোখে তাকালো। ঘরের বাতি নিভিয়ে অনিন্যের পাশে গিয়ে বসলো। কি বো আল্লাহ গো বুবু, এমন ঘরকোনা মেয়ে তো আমি আমার জন্মেও দেখি নাই। পান চিবোতে চিবোতে কথাখানা ছুড়ে দিলেন নিরুপমা বেগমের একমাত্র ছোট বোন শান্তা বেগম। নিরুপমার কপালে ভাঁজ সৃষ্টি হলো। সত্য কথা বলেছে শান্তা। তিহা মেয়েটা কেমন যেন, কোনো দিকে কোনো মনোযোগ নেই, না স্বামীর প্রতি না সংসারের প্রতি। প্রতি বেলায় ডেকে ডেকে খাবার খাওয়াতে হয়েছে। নিজের প্রতিও মনোযোগ নেই এর, আর সারাক্ষণ মন খারাপ করে রাখে। বিয়ের পর থেকে এই পর্যন্ত একবারও তার মুখে হাসি দেখেননি তিনি। এর কারণ কি? এই বিয়েতে সে সুখী নয়? তার কি অন্য কোথাও কোনো সম্পর্ক আছে? নিরুপমা বেগম নড়ে চড়ে বসলেন, বললেন, শান্তা, আমার মনে হয় আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমার ছেলেটাকে সামলে রাখার জন্য এমন একজনের প্রয়োজন ছিল যে পুরো ঘরবাড়ির সংসার সব নিজের মনে করে সামলে রাখতে পারবে। ওর আব্বা নাই, দুদিন বাদে আমিও চলে যাব। তখন কি হবে আমার ছেলের? বউ যদি ভালো না হয় তবে তো আজীবন তিলে তিলে মরতে হবে ওকে। আমি কি ভুলটাই না করলাম? আমার উচিত ছিল আরো খোঁজ খবর নেওয়ার। বুবু, সময় এখনো শেষ হয়নি, তুমি খোঁজ খবর লাগাও। আর এই মেয়ে সবসময় অন্ধকার করে রাখো কেন? তুইও খেয়াল করছিস তাইলে? হ, বিয়া বাড়ি দেখা কিছু কই নেই, মুখে কোনো হাসি নাই, কোনো আহ্লাদ নাই। জামাইয়ের লগে নতুন বিয়ে হয়েছে, এখন তো তার মহা খুশি থাকার কথা। আবার বিদায়ের সময় এই মাইয়ারে আমি কানতেও দেখি নাই বাপ মায়ের লাইগা। আমি নিশ্চিত এটার লগে জিন ও ভূত আছে। নিরুপমা বেগম ভ্রু কুঁচকে বললেন, রাখ তোর জিন ভূতের গল্প। ঘটনা সত্যি, কিন্তু কারণ অন্য। আর এই অন্য কারণটাই আমাকে খুঁজে বের করতে হবে। আমার ছেলের জীবনটা এত সহজে ধ্বংস হোক আমি চাই না রে শান্তা। আমি মরলে ওর ছেলে কেউ থাকবে না। আমি ওকে এমন মেয়ের সঙ্গে রেখে যেতে চাই যে নিজের সবটা দিয়ে ওকে আগলে রাখবে। যদি তিহা এমন না হয় তাহলে যেভাবে সংসার জোড়া লাগিয়েছি সেভাবেই সংসার ভেঙে ফেলবো। বিয়ে নামক বন্ধনের আগে আমার ছেলে আদ্রর কথাই শোনা উচিত ছিল। এই বিয়েটা না দিলে বোধহয় ভালো হতো। নিরুপমা বেগম এক হাতে কপাল চেপে ধরলেন। মাথার ভেতর ছিনছিন জাতীয় এক ধরনের ভোঁতা শব্দ হচ্ছে। যন্ত্রণা বেড়ে হচ্ছে তীব্রতর। শান্তাকে ঘুমাতে বলে তিনি শুয়ে পড়লেন। তিহা বিছানায় শুয়ে আছে। তার পরনের ভারী শাড়ি এখনো খোলা হয়নি। সেটা পরেই কোন রকম গুটিসুটি মেরে সে শুয়ে রয়েছে এক পাশ ফিরে। আদ্র প্রযুগল কুচকে কতক্ষণ তাকিয়ে রইল। এই মেয়ের মতিগতি কিছুই বোঝা যায় না। এক এক সময় এক এক রকম ভাব ধরে থাকে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই মেয়ের মুখে হাসি নামক কোনো চিহ্নের ছিটে ফোটাও নেই। সর্বক্ষণ মেঘযুক্ত আকাশের ন্যায় এর মুখ অন্ধকার, গম্ভীর। এতটুকুর মেয়ের কি এমন কষ্ট? আদ্রের জানতে ইচ্ছে হয় খুব। চিন্তার গতিপথ টেনে ধরে আদ্র গলা খাকারি দিয়ে উঠল। ভাবল তিহা তাকাবে, কিন্তু না, তিহা যেন শুনতেই পায়নি। আদ্র এবার সরাসরি তিহার নাম ধরে ডেকে উঠল।
তিহা। তিহা ভূত দেখার ন্যায় চমকে ওঠে, আদ্রের দিকে তাকিয়ে হতভম্ব গলায় জবাব দিল, তুমি সবসময় এত চমকে উঠো কেন? কোচকানো কপাল নিয়ে প্রশ্ন ছড়ে আদ্র। তিহা ঢোক গিলে গলা ভেজালো। সে অনিন্যের কথা ভাবছিল, অনিন্যর সাথে প্রথম সাক্ষাতের কথা, তারপর একটু একটু করে কিভাবে তাদের প্রেমটা গাঢ় হয়ে উঠেছিল সেই সব সুখ স্মৃতির কথা। তাই হুট করে ডাকটা শুনতে পেয়ে কিছুটা চমকে উঠেছিল সে। তিহার তরফ থেকে কোনো প্রকার জবাব না পেয়ে আদ্র ছোট্ট দম ফেলে। না, এই মেয়ে পুরোটাই রহস্যে ঘেরা, একে নিয়ে মহা ঝামেলার সৃষ্টি হবে সামনে, নির্ঘাত। এভাবে চলতে থাকলে তার মাঝে ক্যাচাল সৃষ্টি করবে, এটা একদমই নিশ্চিত ব্যাপার। আদ্র মনে মনে সিদ্ধান্ত নিল একটা মুখোমুখি বৈঠকে বসবে তিহার সঙ্গে। তিহার সমস্যা কি তা জানবে এবং এর কি সমাধান করা যায় সেটার চেষ্টা করবে। আপাতত এর চেয়ে আর ভালো সিদ্ধান্ত কিছু হয় না। তুমি কি এই ভারী শাড়ি পরেই ঘুমাবে? পুনরায় প্রশ্ন ছড়ে আদ্র। তিহার জবাবের বদলে মাথা নেড়ে হ্যাঁ বলতে আদ্রের মেজাজ 100-100 চড়ে। মুখে কি সোনাদানা লুকিয়ে রেখেছে নাকি? মুখ খুললেই ঝরে পড়বে যেন। কথা বলতেও এত সমস্যা এই মেয়ের। কে, মিস বাংলাদেশ নাকি মিস ইউনিভার্স? অবিবেচক বিরক্তিটাকে অপ্রকাশিত রেখে গমগমের সুরে আদ্র আদেশ দিল, এক্ষুনি পাল্টাও এটা। তোমাকে দেখে আমারই গরম লাগা শুরু হয়ে গেছে। চোখের সামনে এসব দেখে আমি ঘুমাতে পারবো না। যাও পাল্টাও। আদ্র ভেবেছিল এবার নিশ্চয়ই মুখে বুলি ফুটবে মেয়েটির, যুক্তি উপস্থাপন করবে, নইলে তর্ক করে বলবে পাল্টাবে না। কিন্তু না, এবারও একরাশ নিশ্চুপতা নিয়ে তিহা উঠে দাঁড়ালো এবং কোনো প্রকার ধীরতা না করে ওয়াশরুমে গিয়ে ঢুকলো। দুঃখে কষ্টে বিছানায় হাল ছেড়ে বসে পড়লো আদ্র। একে নিয়ে পারা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। নিজে চলে গিয়েছো, স্মৃতিগুলো কেন নিলে না? নিজের সুখের বাতাসে উড়ে বেড়াচ্ছ, আমায় কেন দুঃখের সমুদ্রে ডুবিয়ে দিয়েছো? যদি চলেই যেতে তাহলে কেন এসেছিলে জীবনে? আমি তো বেশ ছিলাম একা একা। না তোমার পথে পরিণয় হতো, আর না আজ নিজের স্বামীকে এভাবে ঠকাতে হতো। আমার খারাপ লাগে ওই লোকটির জন্য। তার তো কোনো দোষ নেই, তবু আমি তাকে প্রাপ্য সম্মান মর্যাদা অধিকার কিছুই দিতে পারছি না। তুমি আমার সঙ্গে সঙ্গে আরো একজন অপরিচিত মানুষের জীবনটাও নষ্ট করে দিয়েছো। অনিন্য, আমি কোনোদিন তোমাকে ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। দেয়ালে পিঠ ঠেকিয়ে ডুকরে কাঁদছে তিহা। নীরব কান্নার সাক্ষী হয়ে রইল চারপাশের দেওয়াল ও সমস্ত জড় পদার্থগুলো। বাহিরে অপেক্ষামান লোকটি কি কোনোদিন জানতে পারবে কত বড় ক্ষত নিয়ে দিব্যি শ্বাস নিচ্ছে মেয়েটি? টুম করে ফোন বেজে উঠল। চিন্তার ফলে কার ফোন তা দেখার আগেই বিছানা থেকে মোবাইল হাতে নিল আদ্র। ফোনে লক নেই, হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে। মেসেজ বক্স খুলতেই চোখে পড়ল আইডির নামটি, লাইফলাইন। এইবার পরিপূর্ণ দৃষ্টি মেলে আদ্র তাকালো। ফোন উল্টো করে দেখলো এটা তিহার ফোন। শিট, অন্যের ফোন এভাবে ধরা ঠিক হয়নি, কিন্তু এখন আগ্রহ জন্মে গেছে, বিশেষত এই লাইফলাইন নামটি দেখার পর থেকে। কে এই লোক? তবে কি এর কারণেই এক অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে আদ্র আর তিহার মধ্যিখানে? আদ্র ফোন রেখে দেওয়ার সিদ্ধান্ত নিতেই আবার টুং করে শব্দ হলো। একটা ছবি পাঠানো হয়েছে এই আইডি থেকে। মানুষ বড় কৌতূহল স্বভাবের প্রাণী। এদের ভিতর একবার যে বিস্ময় নিয়ে কৌতূহল জাগে তা দমন না হওয়া পর্যন্ত নিঃশ্বাস নেওয়াও যেন দায়। আদ্র নিজেকে দমাতে পারল না। একবার ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে দ্রুত চ্যাট বক্স ওপেন করলো। সঙ্গে সঙ্গে একটি ছেলে ও একটি মেয়ের ভীষণ অন্তরঙ্গ মুহূর্তের ছবি তার চোখের পাতায় ভেসে উঠল। কয়েক সেকেন্ড থ মেরে চেয়ে রইল আদ্র। পরক্ষণেই হাত থেকে ফোন পড়ে গেল। তিহা এরকম স্বভাবের মেয়ে হতে পারে তা ঘুণাক্ষরেও কল্পনায় আসেনি তার। মুখ দিয়ে অজান্তেই উচ্চারিত হলো ছি শব্দটি। চোখ মুছে তিহা বাহিরে বের হলো। কোনো জামা কাপড় তো নেওয়া হয়নি, চেঞ্জ করে পরবেটা কি? কিন্তু বাইরে বেরিয়ে যখন আদ্রের রক্ত চক্ষু দেখলো তখন অনেকটাই ভয় পেয়ে গেল। বিছানার এক পাশে তিহা, অন্য পাশে আদ্র। আদ্রের হাতে তিহা তার ফোন স্পষ্ট দেখতে পাচ্ছে। তিহার শরীর দিয়ে একটা শীতল শিহরণ বয়ে গেল। আদ্র কি অনিন্যর কথা জেনে গিয়েছে? ভেতরটা ধীরে ধীরে চাপা উত্তেজনায় ছেয়ে গেল। আদ্রই প্রথম মুখ খুলল, প্রশ্ন করলো, তোমাকে আমি এই ধরনের মেয়ে মনে করিনি। তিহা ভ্রু কুঁচকাল, কথার অর্থ বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, কি বলছেন? আমি কি করেছি?
তুমি এত বড় জিনিস লুকালে আমার থেকে, অন্তত বিয়ের আগে জানাতে পারতে। তিহা কাছুমাছু হয়ে গেল। নিশ্চয়ই অনিন্যর কথা বলছে উনি। যাক, অবশেষে তো উনি জেনেছে। সত্যটা একদিন না একদিন জানতই অবশ্য, কিন্তু এভাবে তিহার ফোন ঘাটাঘাটি করার ব্যাপারটা বিশেষ পছন্দ হলো না তার কাছে। চেনা চেনা হয়নি দুদিনও, এরই ভিতর ফোন ঘাটাঘাটি। প্রাইভেসি বলে কি কিছু নেই মানুষের? নাকি বিয়ে করেছে বলে মাথা কিনে নিয়েছে? তিহার বিরক্ত লাগলো। চুপ থাকতে চেয়েও সে চুপ করে রইল না, বলল, কিছু জিনিস চাইলেই কনফিউজ করা যায় না, তার জন্য সময়ের প্রয়োজন। আর আপনিও বা কেমন আমার অনুমতি ছাড়াই ফোন ঘাটছিলেন? এটা কি ভদ্রলোকের স্বভাব? আদ্রের এমনিতেই মেজাজ খারাপ, তার উপর তিহার এরকম কথায় সে আরো বিক্ষিপ্ত হয়ে উঠল। বিছানার ওপর ফোন ছুঁড়ে ফেলে দিয়ে বলল, সাত করে তোমার ফোনকে ধরতে গেছে? তুমি রঙ্গ করে বেরিয়েছো আর সেগুলো এখন চোখের সামনে আসছে। প্রেম পর্যন্ত একটা বিষয় ওকে, কিন্তু একদম বিছানা পর্যন্ত যাওয়া। ছি তিহা, তোমাকে বাহির থেকে দেখলে তো মনে হয় না ভেতরটা এত কুৎসিত। মুখ সামলে কথা বলুন। আপনি কি বলছেন? কোনো আইডিয়া আছে? আমার রিলেশন ছিল, আমি স্বীকার করছি সেটা, কিন্তু তাই বলে বিছানা করতে গিয়েছি এই ধরনের কথা আপনি কিভাবে বলতে পারলেন? তাহলে এটা কি? এটা কি তোমার ভূত? বিছানার উপর থেকে ফোনটা কেড়ে নিয়ে পুনরায় হোয়াটসঅ্যাপে ঢুকে আদ্র লাইফলাইন নামক চ্যাট বক্স ওপেন করে ছবিটার দিকে দ্বিতীয়বার না তাকিয়েই সেটা তিহার দিকে ছুঁড়ে মারে। তিহা বিব্রত হাতে দ্রুত ফোন তুলে নেয়। স্ক্রিনে স্থির হয়ে থাকা ছবিটা দেখে জমে যায় ওখানে। এই মেয়েটা সে না? কিন্তু আলো আধারির খেলায় আর অনিন্যর ছবি তোলার দক্ষ হাতের জন্য মেয়েটার চেহারাও স্পষ্ট নয়। এই কারণে আদ্র সাহেব ওকে এই মেয়ে মনে করছেন। কিভাবে পারলেন উনি? তিহা তো এরকম নয়। সামান্য হাত ধরা নিয়েও কত তোলপাড় ছিল তার। ভালোবাসতে হলে শরীর নয়, মন দিলেই যথেষ্ট হয়। এটাই তো তিহা করেছে। আর ফলস্বরূপ কি পেল? দুই প্রকার কষ্টে তিহার চোখ ভরে এলো। এক, অনিন্যকে অন্য আরেকটি মেয়ের সাথে এত কাছাকাছি থাকতে দেখে, আর দুই, আদ্রের ভুল বোঝা দেখে। তিহা মাথা তুলে আদ্রের চোখে চোখ রাখতেই আদ্র বলে উঠল, হ্যাঁ, এখন এই চোখের পানি দিয়ে ঘায়েল করা ছাড়া আর কি বা করার আছে তোমার? তিহা ভারী গলায় বলল, আমি আপনাকে ঘায়েল করার জন্য কাঁদছি? তা নয় তো কি? প্রমাণ দাও, এই মেয়েটা তুমি নাও। যদি না দিই? আদ্র সেকেন্ড কতক নীরব চেয়ে রইল, তারপর ঠান্ডা অথচ রাগপূর্ণ গলায় বলল, কেয়ামত হয়ে যাবে তিহা, কসম। তিহার বাম চোখের কার্নিশ পেয়ে এক ফোঁটা উত্তপ্ত জল গড়িয়ে পড়ে। বিছানার উপর অবহেলায় ফোনটা রেখে হাতের উল্টো পাশ দিয়ে দু চোখ মুছে নেয় চট জলদি। তারপর এগিয়ে এসে আদ্রের মুখোমুখি দাঁড়ালো। আদ্র চেয়ে আছে, তিহাও চাইল। দুই জোড়া চোখ এক হয়। কতক সেকেন্ড তাকিয়ে থেকে নিজের ডান ঘাড়ের চুল সরালো তিহা। আদ্রকে সেদিকে দৃষ্টি নিক্ষেপ করতে বলে বলল, ভালোভাবে দেখুন এখানে কোনো তিল আছে কিনা। আদ্র দায়সারা ভাবে জবাব দিল, নেই। এবার বাম ঘাড়ে দেখুন, এখানে আছে। বলেই বাম ঘাড়ের উপর থেকে চুল সরালো তিহা। আদ্র পুনরায় মাথা নাড়িয়ে জবাব দেয়, নেই। তিহা ভারী নিঃশ্বাস ফেলে। ফোনের ভিতর আবার ছবিটা বের করলো। এবার সেটা আদ্রকে দেখিয়ে বলল, অথচ ছবির এই মেয়েটার ঘাড়ে তিল আছে, অনেক বড়, তাই স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখুন, এমনকি ওর গালে তিল, আর ওর ওই চোখ, ওর চোখ দেখুন। আদ্র নিজের ভুলটা বুঝতে পারলো। ভীষণ অপ্রস্তুত হয়ে উঠল সে। না জেনে শুধু শুধু এরকম রিয়াক্ট কেন করলো তা বোধগম্য নয়। ভালোভাবে জিজ্ঞেস করলেই হয়তো হতো। আসলে শত হোক নিজের স্ত্রী তো, মাথা ঠিক রাখতে পারেনি আদ্র। তিহা বলল, কি ব্যাপার? তাকান আমার দিকে, আমার চোখ দেখুন, আর নিজের এই ছবির সাথে মিলিয়ে নিন। থাক, দরকার নেই আর। কেন দরকার নেই? আপনাকে দেখতেই হবে। তাকান আমার চোখের দিকে, তাকান বলছি। শেষ শব্দ দুটি অনেকটা ধমকের সুরে বলে উঠল তিহা। আদ্র অবাক চোখে তিহার চোখের ভেতর দৃষ্টি ফেলল। তার মনে হলো এত সুন্দর চোখ সে আর কোনো দিন দেখেনি। এ যেন টলটলে জলের এক স্বচ্ছ দেখে। দেখির জলে কেউ আঘাত করলে যেমন পানির তরঙ্গ সৃষ্টি হয়, তিহার চোখেও সেরকম নোনা জলের তরঙ্গ সৃষ্টি হয়েছে। যে কোনো মুহূর্তেই দেয়াল টপকে গাল ছোবে তারা। আদ্র চোখ নামিয়ে নিল। তিহা এবার কেঁদেই ফেলল। নিজেকে নিজের ভেতরে পথের চাপা দেওয়া কষ্টগুলোকে কিছুতেই আর সামনে রাখতে পারছে না সে।
মেঘ যেমন অপেক্ষা করে একটা নির্দিষ্ট সময়ের, তিহার জন্যও সে নির্দিষ্ট সময় এসে গেছে। এখন শুধু বর্ষণের পালা, নিজের দুঃখ কষ্টগুলোকে ভেতর থেকে উদ্গীরণ করার পালা। বিছানার উপর শরীরের ভার ছেড়ে দিয়ে বসে পড়ল তিহা। দুই হাতে চাদর খামছে ধরল। অপাত্রে ভালোবাসা দানের কথা এবং বিনিময়ে সে কি পেয়েছে তারই আত্মপ্রান্ত বিশ্লেষণ করতে লাগলো একা একাই। আদ্র বাধা দিল না, সামনে দাঁড়িয়ে এক মনে শুনতে লাগলো সবটা। আমি আপনাকে সবটা জানাতে চেয়েছিলাম। আপনাকে বিয়ে করে ঠকানোর ইচ্ছে আমার ছিল না, কিন্তু আমার পরিবার থেকে আপনার সাথে আলাদাভাবে কথা বলতে সুযোগ দেওয়া হয়নি। এমনকি আপনার নাম্বারও আমার কাছে ছিল না। আর আমি তখন এমনই ট্রমার ভেতর ছিলাম যে আমাকে যেভাবে চেয়েছে আমি সেভাবেই করছি। তারা চেয়েছে আমার বিয়ে হোক, বাস বিয়ে করেছি। নিজের ভেতরের সমস্ত বিবেক বুদ্ধি জ্ঞান সবকিছুই লোপ পেয়েছিল যেন। কিন্তু বিশ্বাস করেন, আমি আপনাকে বিন্দু মাত্র ঠকাতে চাই না। আমাকে নিয়ে আপনার আফসোস হোক এটাও চাই না। আপনি যদি বলেন চলে যেতে, আমি চলে যাব। নিজের মুখটা আর দেখাবো না আপনাকে। সত্যি আমার জীবন থেকে ভালোবাসাটাই তো হারিয়ে গেছে। এখনো যে দম নিচ্ছি তাই তো ঢের। আর কি চাই? কিছু চাই না, কিছু না। তিহা কাঁদছে, অঝরে কাঁদছে। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে তার। চোখের পানি নাকের পানি মিশিয়ে চিবুক ছুঁয়েছে। আদ্র থামাচ্ছে না। এই কান্নাটা বরং আরো আগে করা দরকার ছিল, তাহলে আরো আগেই স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসতে পারতো মেয়েটা। আজ যখন বাঁধ ভেঙেই গেছে তখন কাঁদুক প্রাণ খুলে। আদ্র একটুও বাধা দেবে না। একসময় তীব্র মাথা ব্যথা দিয়ে তিহা ফোলা চোখ মেলে। তাকাতেই দেখে এক গ্লাস পানি তার দিকে এগিয়ে ধরেছে আদ্র। সেকেন্ড তিনেক চুপ করে থেকে তিহা হাত বাড়ায়। শান্ত হয়ে পুরো পানিটা গিলে নিয়ে আবার আদ্রের দিকে তাকালো। আদ্র বলল, ফিলিং বেটার? ইহা ইতস্তত ভাবে ঘাড় নাড়ালো। এখন ভীষণ লজ্জা লাগছে তার। লোকটা কতটা দুর্বল ভাবছে তাকে কে জানে। আড়ষ্ট হয়ে উঠে দাঁড়াল তিহা। চোখে মুখে পানি দেওয়া প্রয়োজন। আদ্র বলল, ভালো মতো ফ্রেশ হয়ে আসো, একটা কাজ আছে। কি কাজ? যার জন্য এত কান্না তাকেও তো একটু কাঁদানো উচিত, তাই না? আদ্রের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারল না তিহা। তবুও আদ্রের কথা মতো ভালো করে ফ্রেশ হয়ে এলো। পরনের শাড়িটা পাল্টে চাইলে আদ্র বাধা দেয়। একটু ক্রিম তিহার গালে মেখে দিয়ে একটা গোলাপি শেডের লিপস্টিক তিহার দিকে এগিয়ে দিল। এটা লাগাও তো। কেন? আহা, লাগাতে বলেছি লাগাও, এত কথা কেন? তিহা অবাক, কিন্তু আর কোনো প্রশ্ন করল না। আদ্রের কথা মতো ঠোঁটে সুন্দর করে লিপস্টিক আঁকলো। এলোমেলো চুলগুলোতে হাত রাখলো আদ্র। তিহাকে আরো চমকে দিয়ে চুলগুলো ঠিক করে মেলে দিল। বড় জানালা খুলে সেখানে নিয়ে দাঁড় করালো তাকে। তারপর নিজেও পাশে দাঁড়ালো। তিহাকে বলল, আমি এখন যা যা করবো তুমি শুধু চুপচাপ উপভোগ করবা, একটাও প্রশ্ন করবা না, ঠিক আছে? তিহা মাথা দোলায় হ্যাঁ বলল। আদ্র ক্যামেরাটা সেট করে তিহার কাছে আসে। তিহা আর সে দুজনেই মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে। তিহার কপালে চটচন্দি নিচের ঠোঁটটা ছুঁয়ে দিতেই তিহা ছিটকে সরে দাঁড়ালো। কপালে ভাঁজ ফেলে এক হাত বাড়িয়ে তাকে নিচের দিকে টেনে নিল আদ্র। বাহুডোরে মিশিয়ে পুনরায় কপালে নিজের অথর স্পর্শ করলো। এবার আর ছিটকে সরল না তিহা, বরং চোখ জোড়া বন্ধ করে ফেললো। এক অদ্ভুত অনুভূতিতে তার পুরো শরীর হেলদোল লাগিয়ে দিয়েছে। মিশ্র অনুভূতি হচ্ছে, ভালো লাগছে আবার কান্নাও পাচ্ছে। অথচ এই কান্নার কোনো সঠিক কারণ তিহার জানা নেই। কয়েক মুহূর্ত এই দমবন্ধকর অনুভূতি নিয়েই কাটলো তিহার। এক সময় আদ্রের কণ্ঠস্বরে চোখ মেলে তাকালো সে। আদ্র ভীষণ মনোযোগ দিয়ে ছবিগুলো দেখছে। সে যেরকম চেয়েছিল ঠিক তেমনটাই উঠেছে। এবার তিহাকে একটা ছবি দেখিয়ে বলল, দেখো তো, দেখে রোমান্টিক কাপলের ন্যায় লাগছে না? তিহা ঘাড় নাড়িয়ে হ্যাঁ বলল। আদ্র বলল, এবার এই ছবিটা দ্রুত ওই লাইফ লাইনে পাঠাও, আর আমি যা যা বলবো তাই তাই লিখে মেসেজ পাঠাবা, ওকে? তিহা চমকে উঠে বলল, এসব আপনি কি বলছেন? আমি যা বলছি তাই করো, বেশি দেরি করো না, নাও। তিহা প্রথমে রাজি না হলেও আদ্রের জোড়াজুড়িতে কয়েকটা ছবি অনিন্দকে পাঠিয়ে দিল। এরপর আদ্রর কথা মতোই লিখলো, তোমাদের এসব ছবি আমাকে আঘাত করতে পারে না এখন আর। আমি বুঝেছি ভালোবাসা শুধু শারীরিক নয়, আত্মিক। আর এই আত্মিক ভালোবাসা শরীরের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকে না, উদাম কপালে লেপ্টে থাকে। সেটা
তোমার মতো ফার্টিলেস অনিন্যর জানার কথা নয়, আই থিঙ্ক। উল্লাসে ফেটে পড়ে আদ্র বলল, আমার বউকে কাঁদানো সাজা তোকে এভাবেই দেবো বেটা, দেখি তুই আর কি করতে পারিস। আদ্রের মুখ থেকে আমার বউ শব্দটি শুনতে পেয়ে তিহা হা করে রইল। সেই সাথে তার ভালোও লাগলো, কিন্তু কেন কে জানে। মালতীর ঠোঁটের পাশ ঘেঁষে শুকিয়ে যাওয়া রক্তের কালো দাগ। সোফার উপর বসে মালতী ফোপাচ্ছে ক্রমাগত। অনিন্য তার নিচের রুমে মালতীর সঙ্গে ভীষণ কাছাকাছি ছিল। তখন হঠাৎ করে ফোনে কিসের যেন মেসেজ এলো এবং সেটা দেখা মাত্রই তাকে এক প্রকার ছুঁড়ে ফেলে দেয় অনিন্য। টাল সামলাতে না পেরে বেডসাইড টেবিলে গিয়ে আঘাতপ্রাপ্ত হয় ঠোঁট জোড়া। জানালায় সিংহের ন্যায় বড় থাবা ফেলে ফুসফুস নিঃশ্বাস ছাড়ছে অনিন্য। মেঝেতে অবহেলায় পড়ে আছে ভাঙাচোরা ফোনটা। এই ফোনটা কয়েক মিনিট আগেও ঠিকঠাক ছিল, কিন্তু তিহার পাঠানো ছবির ভার সইতে না পেরে তাকে আছড়ে মাটিতে ফেলেছে অনিন্য। সেই থেকেই ভীষণ বিক্ষিপ্ত মেজাজ নিয়ে বসে রয়েছে সে। এতদিনের সম্পর্কের সময় তার হাতটাও ধরতে দিতে চায়নি তিহা, আর আজ অন্য একজন পুরুষের অথর কিনা তার কপাল ছুঁয়েছে। ব্যাপারটা কোনোভাবেই হজম হচ্ছে না অনিন্যের কাছে। তার ইচ্ছে করছে এক্ষুনি তিহাকে ছিনিয়ে নিয়ে আসতে। তিমিরাচ্ছন্ন আকাশের দিকে চেয়ে নিজের রাগটাকে সংবরণ করলো সে। মাথা কিছুটা ঠান্ডা হলে বুঝতে পারলো ওই লোকটা তিহার স্বামী। তার তো পূর্ণ অধিকার আছে তিহাকে স্পর্শ করার। অনিন্য হাঁটু মুড়ে দেয়ালে ঠেস দিয়ে বসলো। কেন সে ওদের ভয় তিহাকে দূরে ঠেলে দিল? কেন করলো এমনটা? চাইলেই তিহাকে নিয়ে চলে যাওয়া যেত অনেক দূরে, যেখানে সে আর তিহা বাদে কেউ থাকবে না। কেউ তাদেরকে আলাদা করতে পারতো না। কিন্তু তারা, তবুও কি তারা পিছু ছাড়তো যদি সত্যি সত্যি তিহাকে মেরে ফেলতো? অনিন্যর মাথায় চট পাকায়। সে মাথা নিচু করলে এক ফোঁটা গরম জল হাতের উপর পড়লো। অনিন্য চমকে উঠে আবিষ্কার করলো সে কাঁপছে। আপনি তো ভীষণ পাজি লোক, এবার শান্তি হয়েছে আপনার? চুলগুলো হাত খোপা করতে করতে প্রশ্ন ছড়ে তিহা। তার চোখে মুখে হাসির ঝিলিক। একটু আগে যে এই মেয়ে ভেউ ভেউ করে কাঁদছিল তা বোঝার উপায় নেই এখন তার। আদ্র হঠাৎই অন্যরকম কণ্ঠে বলে ওঠে, খোলাই তো ভালো ছিল, বাঁধতে গেলে কেন? গরম লাগছে আমার, আপনি বুঝবেন না, আপনার তো ছোট ছোট চুল। বলেই কাবার থেকে একটা 3 পিস বের করে বাথরুমে ঢুকে যায় তিহা। যদি খেয়াল করতো তবে হয়তো বুঝতে পারতো তার অপরপক্ষ, যে কিনা দুদিন আগেও ছিল তার অজানা, সে প্রেমে পড়েছে, কঠিন প্রেমে পড়েছে। আদ্র ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো। বুকের ভেতর সৃষ্ট আলোড়ন সে ঠিক ঠিক টের পাচ্ছে, কিন্তু আফসোস হয় এই মেয়েকে কিভাবে বোঝাবে সে কথা। এই মেয়ে আদেও অতীত ভুলে আদ্রর সঙ্গে একটি স্বাভাবিক জীবনযাপন করবে কি? আদ্র তিহার ভালোবাসা চায় না, শুধু চাই তিহা থাকুক, তার থাকুক, আজন্ম একসঙ্গে বাঁধা থাকুক দুজনে। এক ছোট্ট চাওয়া, তবুও পূরণ হবে কিনা কে সে জানে। চাঁদ মিলিয়ে গেছে, মিটিমিটি তারকারাজি শেষ রাত পর্যন্ত আলো দিয়ে যাবে। চারিদিকে নিস্তব্ধ নিঝুম, সবাই ঘুমোচ্ছে। হয়তো কেউ কেউ আদ্রের মতো জেগে জেগে এক রাশ চিন্তায় নিমজ্জিত রয়েছে। আর সেই তিহা বেঘরে ঘুমে। আদ্রের হুট করেই ঘুম ভেঙে গেছে। তারপর থেকে আর ঘুম আসছে না। কতক্ষণ তিহাকে এক ধ্যানে দেখেছে। দেখার পর থেকেই হয়েছে যত জ্বালা। এখন একটু ছুঁতে ইচ্ছে করছে মেয়েটাকে। ওর ফোলা ফোলা গাল দুটোতে আঙ্গুলের ডগা মেশাতে ইচ্ছে করছে। আঙ্গুলগুলো নিষ্পিস করছে রীতিমতো। কি যন্ত্রণা রে বাবা! আদ্র ফিসফিসিয়ে উচ্চারণ করলো, শিট। পর মুহূর্তেই বিছানায় উঠে বসলো। মনটাকে ঘোরানোর জন্য এলোমেলো নানান চিন্তা ভাবনাকে প্রশ্রয় দিল, কিন্তু তাও বিশেষ ফল হলো না। অবাধ্য মনটা ঘুরে ফিরে ওই এক কথাই বলতে লাগলো, পাশেই তো শুয়ে, কি হবে একটু ছুঁয়ে দিলে? একটুই তো, কেউ টের পাবে না, তিহাও না। খানিকক্ষণ মন মস্তিষ্কের যুদ্ধ চলল রীতিমতো। শেষমেশ আদ্রকে হার মানতে হলো মনের কাছে। সে করুণ চোখ মেলে তাকালো তিহার মুখপানে। মেয়েটার গভীর শ্বাস পড়ছে। আদ্র চোখ সরিয়ে নিল, আবারও নিজেকে বোঝানোর চেষ্টা চালালো, কিন্তু এবারও ব্যর্থ হলো। শেষোক্তক সে সিদ্ধান্ত নিল একবার অন্তত একবার তিহাকে ছোবে, এতে যদি নিজেকে নিয়ন্ত্রণ করা যায়। আদ্রের অবস্থা এমন হলো যেন সে কোনো বড় চুরি করতে যাচ্ছে।
গলা শুকিয়ে কাঠ, মাথা ঘুরছে ভন ভন করে। এই মুহূর্তে স্ট্রোক করলেও বিশেষ অবাকের বিষয় হবে না সেটি। কপাল দিয়ে ঘাম ফোঁটা ফোঁটা ইতিমধ্যেই উকি দিয়েছে। কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর চোখ মুখ খিচে এক প্রকার দ্রুত গতিতে তিহার গাল ছুতে গিয়েই একটা অঘটন ঘটিয়ে বসে বোকা ছেলেটা। আস্তে ছোঁয়ার বদলে এত জোরে ছুঁয়ে ফেললে যে তিহার ঘুম ছুটে গেল। চোখ পেলে তাকাতেই আদ্রের চোখে চোখ পড়ল। সেকেন্ড তিনেক দুজনেই থম মেরে বোঝার চেষ্টা করলো আসলে হচ্ছেটা কি। তারপর দুটো ঘটনা ঘটল। আদ্র ঝড়ের গতিতে হাত সরিয়ে নিল এবং তিহা আগাম সুনামির সংকেত স্বরূপ চিল্লানি দিয়ে উঠল। ভেবাচাকা আদ্র দ্রুত তার মুখ চেপে ধরে অপরাধী কণ্ঠে বলে ওঠে, মাপ চাই, আস্তে চিল্লাও প্লিজ, কেউ শুনলে ভাববেটা কি? তিহা আদ্রের হাতের ভিতর কামড় বসিয়ে দিল, খুব জোরে না আবার খুব আস্তেও না। আদ্র চটচলতি হাত সরিয়ে দিল। আপনি কি করছিলেন? আমার শরীরে টাচ করছেন কেন? আমি তো মশাটাকে মারার জন্য। মশারি টানানোর পরেও মশা এসে বসেছে আমার গালে? আদ্র চুপসানো গলায় পড়ল, কেন, মশারির ভেতরে কি ঢুকতে পারে না নাকি? আরে তুমি তো জানো না মশাদের কত নিনজার টেকনিক আছে। এরা কয়েল জ্বালানোর পরও বেঁচে থাকে। মশারির এই ছোট্ট ছোট্ট ফুটো দিয়েও কি করে যেন ঢুকে যায়। এসব টেকনিক তুমি বুঝবে না। তিহাকে বিব্রত দেখালো। আদ্রের কথাগুলো সে বিশ্বাস করলো কিনা ঠিক বোঝা গেল না। ওদিকে আদ্র সেকেন্ডে ঝোঁক গিয়েছে। নিজের অবাধ্য আর বেহায়া মনকে ইচ্ছে মতো গালাগাল করছে। আজ এই ব্যাটার জন্যই এরকম একটা পরিস্থিতির শিকার হতে হলো। না, এই মনকে আর প্রশ্রয় দেওয়া যাবে না। দেখা যাবে কোনোদিন তিহার হাতে মায়ের খেয়ে তবে মানবে। আমার আপনার কথা বিশ্বাস হচ্ছে না, আপনি মিথ্যে বলছেন। আমি মিথ্যে বলছি না তিহা, তোমার গালে মশা বসেছিল, সেটাকে সরাতেই। আচ্ছা মানলাম, তো এই ভোর রাতে আপনি উঠে বসে আছেন কেন? আমার গালে কখন মশা পড়বে তা দেখতে? আদ্র মিনমিন করলো, ঠিক কি উত্তর দিবে এবার বুঝতে পারছে না। তিহা মুচকি হাসলো, বলল, শুনুন, এসব টেকনিক বাদ দিন। মশার চাইতেও বড় নিনজা টেকনিক আপনি জানেন দেখছি। আপনি যেই কলেজের ছাত্র, আমি ওই কলেজের মাস্টার। কিন্তু মানে? আপনি মাত্র প্রেমে পড়েছেন, আর আমি বহু আগেই একজনের প্রেমে পড়ে হাত পা সব ভেঙে লুলা হয়ে বসে আছি। আদ্রের মনটা নিমেষেই খারাপ হয়ে গেল। সে আর কিছু না বলে পাশ ফিরে শুয়ে পড়ল। তিহাও শুয়ে পড়ল। হঠাৎ বলল, আমি আবারও বলছি, আমার তরফ থেকে কবে একটা সুস্থ স্বাভাবিক সংসার পাবেন আমি জানি না। আমি আপাতত যে স্টেজে আছি সেই স্টেজটাকে উপভোগ করতে চাই। একটু বিরহেও সুখ আছে, যদি তা উপভোগ করতে পারেন। আমাকে দিয়ে যদি পোষায় থাকুন এই বিয়ে নামক বন্ধন, নয়তো ছেড়ে দিতে পারেন আদ্র সাহেব। আমার কোনো অভিযোগ থাকবে না আপনার প্রতি, সত্যি। আদ্র জবাব না দিলেও মনে মনে বলল, আমি তোমাকে কোনোদিনই ছেড়ে দেব না তিহা। বৈধ সম্পর্কের জোর কতটুকু তা বোধহয় তোমার জানা নেই। মনে রেখো, তুমি প্রেমে পড়েছিলে কিন্তু সঠিক ভালোবাসাটা পাওনি, আর সেটাই আমি তোমাকে দেব। তোমাকে বোঝাবো ভালোবাসার শক্তি কতটুকু। ভালোবাসাকে পৃথিবীর কোনো শক্তি এত সহজে ভেঙে দিতে পারে না। গতকাল তুমি নাকি ফ্ল্যাটে ভাঙচুর করেছো? আহসান খানের কথায় অনিন্য সেকেন্ড দুই চুপ করে থেকে শক্ত চোয়ালের জবাব দিল, এই খবর কার থেকে পেয়েছো শুনি? তুমি ভালো করে জানো ফ্ল্যাটে কি হয় না হয়, তার খবর আমার কাছে চলে আসে। এমনকি গত 1 মাসের কাছাকাছি ধরে যে একটা মেয়েকে নিয়ে রেগুলার সংসার করতেছ ওখানে, তাও আমার কানে আসছে। কিন্তু আমি কিছু বলি নাই। মেয়েদের নিয়ে ফুর্তি করতেছ, করো, কিন্তু ভুলেও বিয়ে শাদী করে বসো না। নিজের কপাল নিজে আজাব ডেকে এনো না। অনিন্দ্যর কপালে শিরা রাগে দপদপ করতে লাগলো। আহসান খান সম্পর্কে তার বাবা হলেও তাকে শেষ কবে বাবা বলে ডেকেছে তা মনে পড়ে না অনিন্যর। এই লোকটার কারণেই তার জীবন ধ্বংস হয়ে গেছে। কথার জবাব না দিয়ে সে বলল, ফোন রাখলাম। অনিন্য শোনো। অনিন্য চুপ করে রইল। বাসায় এসো, ফ্ল্যাট ছেড়ে দাও। কেন? আমি আপনার ফ্ল্যাটে আছি, দেখি কি কষ্ট হচ্ছে? কষ্ট হতে যাবে কেন? নিজের বাড়ি থাকতে শুধু শুধু ফ্ল্যাটে পড়ে থাকবে কেন? বাড়ি গিয়ে কি করব? কি আছে আমার? কেন, তোমার মা কি নেই? অনিন্য কাঠ গলায় বলল, ভুলে যাচ্ছেন উনি আপনার স্ত্রী, কিন্তু আমার মা না। আহসান খান মৃদু হাসলেন। তোমার জেদ গেল না, ঠিক আছে থাকো ফ্ল্যাটে, কিন্তু ভাঙাভাঙি করো না। একটা রিপুটেশন আছে আমার, সেটাকে নষ্ট করো না।
অনিন্দ্য খট করে মোবাইলের লাইন কেটে দিয়ে হাতের কাছে থাকা একটা ফ্লাওয়ার ভাস তুলে আছড়ে মারল মাটিতে। মালতী বাড়িতে নেই, নইলে দৌড়ে আসতো এতক্ষণে। অনিন্দ্য সোফায় গা এলিয়ে দিল। রাগটা কোনোভাবেই সংবরণ হচ্ছে না। কার উপর এত রাগ? তিহার উপর, বাবার উপর, নাকি নিজের উপর? অনিন্দ্য এই প্রশ্নের উত্তর জানে না। ফ্ল্যাটে ঘটা সমস্ত কর্মকাণ্ড যে দারোয়ান বেটা বাবার কানে লাগিয়ে দেয়, সেটা আগে থাকতেই সন্দেহ করেছিল সে। এবার পুরোপুরি নিশ্চিত হলো দারোয়ানকে একটা উচিত শিক্ষা দিতে হবে। তার থেকে ঘুষ খায়, আবার তার কথাই বাবাকে লাগিয়ে দেয়। বেটা মস্ত বড় চালবাজ। তিহা মুখ ভার করে বসে রয়েছে। নিরুপমা বেগম একটু আগে তাকে অনেকগুলো কথা শুনিয়েছেন। মেহমান বিদায় হতে না হতেই এরকম আচরণ করে বসলেন। সামনে না জানি কত কিছু করবেন। তিহা দীর্ঘশ্বাস ফেলল। মেয়েদের বিয়ে করা কি খুব জরুরি? বয়স 25 পার হতে পারে না, তার আগে বিয়ের জন্য রীতিমতো চাপাচাপি করা কেন রে ভাই? ছেলেরা যদি 40-এ গিয়ে বিয়ে করতে পারে, মেয়েদেরও সেই স্বাধীনতা দেওয়া উচিত। আবার কেউ যদি জীবনেও বিয়ে করতে না চায়, তবে তাকেও প্রাধান্য দেওয়া উচিত। ঘরের ভেতর আত্রের উপস্থিতি টের পেয়ে তিহা চটজলদি চোখ মুছে নিল। তখনই আত্র তার মুখোমুখি এসে দাঁড়ালো। মায়ের কথায় মন খারাপ করো না তিহা, বিয়ের পর তোমার বাড়ি যাব, 2 দিন থেকে চলে আসবো, এটাই নিয়ম। অথচ তুমি যেতে চাচ্ছ না, তাই জন্য মা একটু রিয়াক্ট করে বসেছে। প্লিজ মন খারাপ করো না। তিহা দুঃখী গলায় বলল, আমার তো মনেই নেই, আবার মন খারাপ। বাবা মায়ের উপর রাগ করে থাকতে হয় না। মেয়ে বিয়ের উপযুক্ত হলে তাকে পাত্রস্থ করা প্রতিটি বাবা মায়ের দায়িত্ব তিহা। তোমার বাবাও তাই করেছেন, এই জন্য তুমি তার উপর রাগ করে থাকবে? তাদের বাসায় যাবে না? তাদের মনে এভাবে আঘাত দেওয়া কি ঠিক তিহা? আমি জানি না। আদ্র হাঁটো মুড়ে তিহার মুখোমুখি বসলো। তিহার কোলের উপর নিচের হাতের ভার ছেড়ে দিয়ে চোখ বড় বড় করে তাকালো। তিহা স্তব্ধ হয়ে গেল। আদ্র বলল, আমরা বিকেলে তাদের বাসায় যাব, এটাই ফাইনাল। তুমি আর না করো না, আমার জন্য হলেও। শেষ কথাটা আদ্র এমন ভাবে জোরালো কণ্ঠে বলল, যেন তিহার উপর তার কত জনমের বিশ্বাস ভরসা। তিহা ছোট্ট করে শ্বাস ছেড়ে পড়ল, যাব। তিহার মা শিখার আজ আনন্দ যেন ধরছেই না। বিয়ের পর এই প্রথম মেয়ে তার জামাইকে নিয়ে বাড়িতে এসেছে। এর চেয়ে আনন্দের দিন একটি মায়ের জীবনে আর কেই বা হতে পারে? সকাল থেকেই এটা ওটা তৈরি করে চলেছেন তিনি। এখনো পর্যন্ত রান্না বান্না অব্যাহত রেখেছেন। ওদিকে আদ্রের কাঁদো কাঁদো অবস্থা, খেতে খেতে গলা অব্দি উঠে গেছে, তবুও রক্ষে নেই। শাশুড়ি মা একটার পর একটা জিনিস আনছেন, এমন ভাবে আবদারের সুরে খেতে বলছেন যে না খেয়েও পারা যাচ্ছে না। তিহার দেখা নেই। মেয়েটা যে কই গেল, তাকে এভাবে একা একা রেখে আদ্রের কথা মতো এখানে আসতে রাজি হলেও তিহার মুখে হাসির ছিটে ফোটাও নেই। সবার সাথেই হাই হ্যালো টাইপ আচরণ। তিহার বাবা হয়তো কিছু একটা বুঝতে পেরেছেন, তিনিও ঘরে নেই। মেয়ের আচরণে কষ্ট পেয়ে কোথাও একটা বেরিয়ে গেছেন। আদ্র মনে মনে ভাবলো, বাবা মেয়ের এই নীরব স্নায়ুযুদ্ধ তাকেই ভাঙতে হবে। বাবার রাজকন্যা মন খারাপ করে রাজার থেকে দূরে দূরে থাকতে পারে না। তিহার ছোট বোন সানজিদাকে জিজ্ঞেস করে জানা গেল তিহা ছাদে আছে। শেষ বিকেলের আলো মাখছে গায়ে। আদ্রও তাই ছাদের উদ্দেশ্যে রওনা হলো। গাছগুলো বেশ ভালোই আছে, আগের চাইতেও আরো বেশি প্রাণবন্ত লাগছে দেখতে। তিহা স্বস্তির নিঃশ্বাস ফেলল। গাছ নিয়ে বরাবর পাগলামিটা তিহারই ছিল এই বাড়িতে। শানসিদা ফোন থেকে চোখ তোলার সময় পেলে তবে তো গাছের দিকে খেয়াল দিবে। তাই কিছুটা চিন্তা ছিল এই ভেবে যে কে পানি দিবে রেগুলার, কেই বা যত্ন নিবে। কিন্তু এখানে এসে গাছের চেহারা দেখে সেই চিন্তা হাওয়ায় মিলিয়ে গেছে তিহার। তিহা বুঝলো তার থাকা বা না থাকা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। সে না থাকলেও সবাই দিব্যি বাঁচবে। যেমন গাছগুলো বেঁচে আছে, অথচ সেই থমকে আছে একজনের জন্য। তিহা মনে মনে বলল, আপনার চেহারাটা কখনো যেন আর আল্লাহ না দেখায়। ঠিক তখনই সামনের রাস্তায় চোখ পড়ল তিহার, এবং ভূত দেখার ন্যায় চমকে উঠল সে। সামনের রাস্তাটা 2 গলির চিপা, একপাশে ময়লার স্তূপ রাখা, তাই এদিকটাই লোকজন আসে না বললেই চলে। সেই নির্জন রাস্তায় দেওয়ালে হেলান দিয়ে আকাশ মুখে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে এক যুবক।
এই যুবকই তার সর্বস্ব কেড়ে নিয়েছে। এই যুবকের কারণেই তার চোখের তলায় গাঢ় কালির স্তর জমেছে। এই যুবকই তার নিঃশ্বাসের সহিত বিষ ঢুকিয়ে ভিতরটা দগ্ধ করে দিয়েছে। অথচ এখানে কেন? এর তো এখানে আসার কথা নয়। এমন সময় পেছন থেকে আদ্র তিহার নাম ধরে ডাকলো, এই তিহা, এই পড়ে যাবে তো। দারোয়ানকে একচোট দেওয়ার পর মনটা আরো বেশি বিক্ষিপ্ত হয়ে গেছে অনিন্যর। বারবার হোয়াটসঅ্যাপে ঢুকে সম্পর্ক থাকাকালীন তিহা আর তার ছবিগুলো জুম করে করে দেখেছে বারবার, তবুও যেন তৃষ্ণা মিটছিল না। তিহাকে একবার সামনাসামনি দেখার আকুতিতে চেয়ে গেছিল ভেতরটা। সেই আকুতি মেটাতে কেন যেন ভর দুপুরেই রোদ মাথায় নিয়ে বেরিয়ে পড়ে অনিন্য। মালতী একা একা বাজার করেছে আজ। অনিন্যর পছন্দের জিনিস রেঁধেছে। নিশ্চয়ই এখন কাঁদবে। কাঁদুক, অনিন্য তাকে নিয়ে মাথা ঘামায় না। তিহাকে হারানোর পর থেকে তার মনটা যে বড্ড কাঁদে। সেই কান্না কাউকে বোঝানোর নয়, মনে মনে হিসেব কষে তিহাদের বাড়ির সামনে এসেছে অনিন্য। আজ তো জামাই সহ এ বাড়িতে আসার কথা তার। যদি আসে তবে এক নজর দেখা হলেও হতে পারে। সেই আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষারত অনিন্য শেষ যখন তিহার দেখা পেল, তখন নিমেষেই দু চোখে জল ছাপাই তার। সেই জল লুকোতেই আকাশ পানে চেয়ে রইল সে। তিহার দিকে তাকালেই যে জল গড়িয়ে পড়বে, কিন্তু একটি পুরুষালী কণ্ঠে তিহার নামটা শোনা মাত্রই সে সামনে তাকালো। আদ্রির ডাকে তিহা পিছন ঘুরতে গিয়ে শরীরের ব্যালেন্স হারায়। এদিকটাই রেলিং দেওয়া নেই। টাকা এবং সময়ের অভাবে রেলিংটা করা হয়নি। এপাশে কেউ আসেও না খুব একটা। আর তিহা এদিকটাতেই কাজ দিয়ে ভরিয়ে ফেলেছে, যাতে কোনো বাচ্চারা চাইলেও ছাদের এই দিকে না আসতে পারে। কয়েক পা এদিক ওদিক হলেই নির্ঘাত তিহা নিচে পড়বে, আর নইলে গাছের উপর পড়ে একটা মারাত্মক ব্যথা পাবে। তিহার চোখের কোনায় জল। এখান থেকে পড়ে গিয়ে মরতে পারলেই শান্তি হতো বোধ হয়, সেইটাও কপালে লেখা নেই। তার আগে একটা শক্ত হাত তার বাহু চেপে ধরে, নিমেষেই টান দিয়ে একটা উষ্ণ বুকের জায়গা করে দিল। সেই বুকের মধ্যে কান রাখতেই হৃদযন্ত্রের ধুকপুকটা ভীষণ জোরালো ভাবে শুনতে পেল তিহা। আদ্রের ভেতরটা কাঁপছে। যদি তিহা পড়ে যেত কি হতো? আদ্র গলায় কাঠিন্য চোখ করে বলল, এখানে কেন এসেছো তুমি? কি চাও? মরতে? তাহলে চলো আমি ধাক্কা দিয়ে ফেলিয়ে দেই, চলো। তিহাকে বুক থেকে টেনে তুলে দুকাত ধরে ঝাঁকি দেয় আদ্র। তিহা হু হু করে কেঁদে ফেলে সেই মুহূর্তেই। আদ্রের মারাত্মক মায়া হয়। মেয়েটা কেন সব ভুলতে পারছে না। পুনরায় তাকে টেনে নিজের বুকের মাঝে জায়গা করে দেয় আদ্র। দুহাতে শক্ত করে জড়িয়ে রাখে পরম মমতায়। তিহা আদ্রের বুকে মুখ লুকিয়ে কাঁদছে। আদ্রের একটুও খারাপ লাগছে না, বরং ভালো লাগছে। তিহা যদি সারা জীবন তার বুকে কাঁদতে কাঁদতে বন্যাও করে ফেলে, তবুও তার খারাপ লাগবে না। একসময় নিজেকে সামলে তিহা মাথা তুলল। অনিন্য কি এখনো আছে? প্রশ্নটা মাথায় বাড়ি দিতেই তিহা মুখ ঘুরিয়ে গলির দিকে তাকালো, কিন্তু না, অনিন্যকে আর কোথাও দেখতে পাওয়া গেল না। চলে গেছে হয়তো, কিন্তু এসেছিলই বা কেন? আর অনিন্যর চোখে মুখে এতই বা বিষাদ আঁকা ছিল কেন? সবটা একটা প্রশ্ন হয়ে মাথায় জট পাকিয়ে গেল। পেছন থেকে আদ্র বলল, কিছু খুঁজছো? তিহা চমকে উঠে বলল, না কিছু না। আমার একটা রিকোয়েস্ট রাখবে? বলুন। আসো, বসি একটু। ছাদের যে পাশে রেলিং দেওয়া, ওখানেই সিমেন্ট দিয়ে 3টি ঢিবি তৈরি করে রেখেছে তিহার বাবা। অবসর সময় যে কেউ গিয়ে যেন বসতে পারে এই উপলক্ষে। সেখানে গিয়েই দুজনে বসলো। তিহা চুপচাপ হয়ে রইল। আদ্র খানিকটা সময় নিয়ে ভেতরকার কথাগুলো সাজিয়ে নিল, তারপর বলতে শুরু করলো, তিহা, তুমি কি জানো তোমার চাইতেও আরো বড় ধাক্কা খেয়েও মেয়েরা নিজেদের গুছিয়ে নেয়? তিহা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তোমার তো মন ভেঙে দিয়ে একজন চলে গেছে, অথচ এমনও মেয়ে আছে যারা অবৈধ পাপে জড়িয়ে পেটে সন্তান আনার পর রিয়ালাইজ করতে পারে যে তারা কত বড় ভুল করেছে। এরপর যার জন্য এমনটা হলো সেও অস্বীকৃতি জানায়, তখন ওই মেয়েটার কি হাল হয় একবার ভেবে দেখেছো? কে আর হবে? ফাঁসি দেয় গলে। সবাই ফাঁসি দেয় না। আমাদের নিউজ চ্যানেলগুলোই শুধু ফাঁসি দেওয়া কেসগুলোই ফলো করে দেখানো হয়। অনেকেই যে এই ধরনের জীবন থেকে বেরিয়ে এসে নিজেকে সাজিয়ে গুছিয়ে লাইফে শাইন করে তা খুব কমই দেখানো হয়। শোনো তিহা, জীবনটা খুব ছোট,
তবে লম্বা। যতদিন তুমি বেঁচে থাকবে মনে রাখবে কিছু না কিছু একটা কারণেই তুমি বেঁচে আছো, যা তোমার করা দরকার। যখন তোমার সব কাজ এই পৃথিবীতে ফুরিয়ে যাবে তখনই তুমি মারা যাবে। এটাই তো প্রকৃতির নিয়ম। প্রকৃতি অযথা কাউকে বাঁচিয়ে রাখে না, সময় দেয় না। তুমি বেঁচে আছো, অনেক বড় কষ্ট নিয়েও শ্বাস ফেলছো, এর মানে তোমার দ্বারা এখনো অনেক কাজ করানো বাকি। তিহা চুপ করে রইল। আদ্র ফের বলল, যার জন্য তুমি মিনিটে মিনিটে চোখের জল ফেলছো, সে কি তোমার কথা আদৌ ভাবছে তিহা? বলো তো, যদি ভালোবাসতই তবে কি ছেড়ে যেত তোমাকে? আমি তোমার স্বামী হলেও বন্ধুর মতো গাইড করতে চাই। আমার জায়গায় অন্য কেউ হলে এই সুবিধাটা নাও পেতে পারতে। অন্য কেউ জোর খাটালেও তোমার কিন্তু কিছুই করার ছিল না। আচমকা তিহা মেজাজ দেখিয়ে বলল, আপনাকে কে বলছে সাধু শাস্তি? শরীর চাইলে নিন, আমি তো সামনে আছি, মানা তো করিনি। করুন যা ইচ্ছা, কে ধরে রেখেছে? আদ্র হতাশা মিশ্রিত দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি এইরকম কিছু মিন করিনি, তুমি একটু বেশি বোঝো। লিসেন টু মি, আমি রিকোয়েস্ট করব, আমাকে অন্তত একটা চান্স দাও। আমি তোমাকে তাই দেব যা তুমি পাওনি তিহা। তোমার জীবনটা সাজানোর দায়িত্ব আমি নিচ্ছি। তিহা হোঁচট খেল। এভাবে যদি একবার অনিন্য বলতো, কে বলেছে অনিন্য তার কথা ভাবে না? ভাবে, নিশ্চয়ই ভাবে। অনিন্যকে এক পলক দেখেই তিহা বুঝেছে সে ভালো নেই। তিহাকে হারিয়ে এখন বুঝতে পারছে। তিহা কি করবে? অনিন্যর সাথে আবার যোগাযোগ করবে? ফিরে যাবে? তিহা মাথা নাড়ালো। এটা হওয়ার সম্ভাবনা আর নেই। তিহা এখন বিবাহিত। সে চাইলেও কি পারবে এই সম্পর্ক থেকে বেরিয়ে চলে যেতে? আর অনিন্য, ও যদি আবার মাঝপথে তিহাকে ছেড়ে চলে যায়, ওরই বা গ্যারান্টি কি? তিহার আবার কান্না পাচ্ছে। কেন আজ অনিন্যকে দেখলো? কেন এসেছিল সে? কি কারণ? তিহা ফাঁকা ঢুকিলে কান্নাটাকে দমানোর চেষ্টা করলো। উঠে দাঁড়িয়ে বলল। আদ্র তিহার হাত টান দিয়ে তাকে বসিয়ে দিল। পরে আমার কথা শেষ হয়নি। আপনি ইরানি অনেক অধিকার খাটাচ্ছেন। হাঁটাতেই পারি, আমার বউ তুমি। আমার বউ তুমি কথাটি শোনা মাত্রই তিহার ভিতরে কি যেন হলো। ভালো লাগলো নাকি খারাপ লাগলো বোঝা গেল না। একটা মিশ্র অনুভূতিতে ভিতরটা দগ্ধ হচ্ছে। তিহা গোপনে দীর্ঘশ্বাস ছাড়ে। বলুন আর কি? আদ্র ঠোঁট চেপে হাসলো। আমরা হানিমুনে যাব। কি? প্রায় আটকে ওঠে তিহা। পুনরায় দাঁড়িয়ে গেলে আদ্র আবার বসিয়ে দেয়। উফ, তুমি এত চমকাও কেন বলো তো? হানিমুনে যে আর 10 জন যা করে আমরা তা করব না? তোমার মন ভালো করতে দূরে কোথাও যাচ্ছি, দেখবে ভালো লাগবে। আর যদি তুমি চাও আর 10 জন যা করে তা করতে, তবে আমার কোনো আপত্তি নেই। কিন্তু তিহা ভ্রু কুঁচকে বলে উঠল, ছি, কত খারাপ আপনি! ধুর, কথাই বলবো না আর, শুনুন। বলেই তিহা হন্য পায়ে ছাদ থেকে নেমে গেল। রেখে গেল মৃদু হাসিতে আচ্ছন্ন হওয়া আদ্রের মুখ। আদ্র মনে মনে বলল, তোমাকে স্বাভাবিক জীবনে আসতেই হবে তিহা, এটা আমার চ্যালেঞ্জ। এলোমেলো পায়ে হাঁটছে অনিন্য। তিহাদের বাড়ি থেকে এখন অনেকটাই দূরে চলে এসেছে সে। তিহাকে দেখতে গিয়েছিল, কিন্তু ফিরে এলো তিহার সঙ্গে আরো একজনকে দেখে। যখন তিহাকে সে বুকে জড়িয়ে নিল, সেই দৃশ্য। অনিন্য রাস্তায় সচরে লাথি মারল, পারছে না নিজেই নিজেকে আঘাত করে মেরে ফেলে। তিহা, তার তিহা আজ অন্য কারো। তার তিহার পাশে রাতে আরেকজন ঘুমোয়। তার তিহাকে সে জীবন থেকে হারিয়ে ফেলেছে চিরতরে। আচ্ছা, যদি সে আবারও ভালোবাসার দাবি নিয়ে তিহার সামনে দাঁড়ায়, তবে কি তিহা চলে আসবে না? নাকি সমাজ আর পরিবারের কথা ভেবে তিহা ফিরিয়ে দিবে তাকে? অনিন্য একটা কঠিন সিদ্ধান্ত নিল। সমাজ বা পরিবার এবার আর কারো পরোয়া করে না সে যাবে তিহার সামনে, ভালোবাসার আকুতি নিয়ে দাঁড়াবে। যদি তিহা আসতে চায়, সবকিছু ভেঙে চুরে তাকে নিয়ে আসবে। আর যদি তিহা না আসতে চায়, যদি তিহা আর না ভালোবেসে থাকে তাকে? অনিন্য ভাবতে পারছে না। রাগে তার মাথা ফেটে যাওয়ার উপক্রম। সামনে একটা কারেন্টের বড় খাম্বা পড়ল। সে আচমকা সেই খাম্বায় নিজেই নিজের মাথা বাড়ি দিয়ে ফাটিয়ে ফেলল। আজ শুক্রবার, তিহাদের বাড়ি থেকে চলে যাওয়ার দিন আজ। দুপুরের নামাজের পর সবাই মিলে ছাদে বসে ভোজন করলো। সেই সময় সবাই হাসিতে মাতোয়ারা। বিকেল হতেই ধীরে ধীরে সবার মুখের হাসি মিলিয়ে যেতে লাগলো।
তিহার বাবার মুখ অন্ধকার, মায়ের চোখ কাদো কাদো। বোন মুখ ঘুরিয়ে নেয় শুধু, নিজের মন খারাপ বুঝতে দিতে চায় না বোনকে। তবুও তিহা সব বুঝে গাঢ় হয়ে বসে রইল। আদ্র ঘরে ঢুকে তিহার অবস্থা দেখে বলল, আজ থাক তাহলে, আগামীকাল যাবো নে বাসায়। তিহা গুমোট মুখে প্রশ্ন করল, কেন? এই যে তুমি যেভাবে মুখ আধার করে রেখেছো, তাই তোমার মন খারাপ দেখতে ইচ্ছে করবে না বাসায় গিয়ে? কাল গেলেও তো মন খারাপ হবে, তখন কি পরশু যাবেন? আদ্র হেসে ফেলল। তাহলে মুখ থেকে অন্ধকার সরাও, যাও বাবা মায়ের সাথে গিয়ে কথা বলে আসো, দেখবা মনটা হালকা লাগবে। আর যদি তুমি চাও প্রতি মাসে একবার করে এসে বাবার বাড়ি থেকে বেরিয়ে যেও, আমি কখনোই মানা করব না। তিহা মুখ আরো ভার করে বলল, এত কথা বলতে হবে না, আর আসতেও হবে না, চলুন সব গোছান। তিহা উঠে যেতে নিলেই আদ্র তার হাত টেনে ধরল। তিহার চোখের দিকে তাকাতেই টলমলো একজোড়া নেত্র দেখতে পেল। তিহা চোখ সরিয়ে নিল। আদ্র বলল, যার বাবা মা আছে পৃথিবীতে সে অনেক সুখী হয় তিহা। এই বাবা মা যেদিন থাকবে না, সেদিন এইসব দিনগুলোর কথা ভেবে ভীষণ আফসোস হবে, বিশ্বাস করো। আজ ওনারা আছে দেখেই অভিমান করতে পারছো, না থাকলে কার সাথে অভিমান করতে? তিহার চোখ বেয়ে কয়েক ফোঁটা উত্তপ্ত জল গড়িয়ে পড়ল। আদ্র যত্ন সহকারে সেই জলের ফোঁটাগুলি মুছে নিয়ে বলল, যাও তিহা, কথা বলে এসো, ভালো লাগবে। অভিমান ছাড়ো, অভিমান থেকে যাবে, কিন্তু মানুষ চিরকাল থাকবে না। বিয়ের দিন যে বিদায় পর্ব হয়নি, সেই বিদায় পর্ব যেন আজ হলো। তিহা কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে ফেলল, যেন এটাই তার প্রথম শ্বশুর বাড়ি যাওয়া। তার কান্না দেখে আদ্রের ভয় হতে লাগলো। যদি তিহার বাবা মা বেঁকে বসে, যদি বলে আর কটা দিন থেকে যাক তাদের মেয়ে। আদ্রের সমস্যা নেই, কিন্তু নিরুপমা বেগম আবার গাল ফোলাবেন। এমনিতেই দুদিনের জায়গায় 3 দিন হয়েছে বলে গতকাল রাতে আদ্রকে ভীষণ ছাড়াছাড়ি করেছেন নিরুপমা বেগম ফোন দিয়ে। আদ্র সেসব কথা তিহাকে জানায়নি, নিজের ভেতর চেপে রেখেছে। আজকে যদি না যায়, তবে আগামীকাল সেই না বৌনিতে চলে আসে একদম। কিন্তু আদ্রের ভয়কে গায়েব করে দিয়ে তিহার বাবা মা আর থাকার জন্য বললেন না, বরং আদ্রকে বললেন তারা যেন আবার দ্রুতই চলে আসে বেড়াতে। আদ্রও তাদের আশ্বস্ত করে এলো। গাড়িতে বসার পর তিহা চোখের জল নাকের জল টিস্যু দিয়ে মুছছিল। আদ্র বলল, জমানো মেঘে টোকা মারলাম নাকি? তিহা নাক টেনে বলল, আপনি কি সব বলে বলে আমাকে শুধু কাঁদান। তার মানে কি আমি পচা? আমি কি বলেছি আপনি পচা? ও, এর মানে ভালো। তাহলে কি? আপনি নিরামিষ। তিহার কান্না থেমেছে, ঠোঁটের কোণে মিষ্টি হাসি। আদ্র অপলক তাকিয়ে রইল সেকেন্ড কয়েক, তারপর চোখ সরিয়ে নিল। বউটা তারই, ধীরে সুস্থে দেখা যাবে। দেখা দেখির এত তাড়া তো নেই। আহসান খান অদূরে বসে থাকা মেয়েটিকে একবার আগাগোড়া কঠোর চোখে পরখ করে নিলেন। মালতী মাথা নিচু করে বসে রয়েছে। আজ 2 দিন যাবৎ অনির্ণ কোনো কিছুই মুখে তুলছে না। তাকে পাওয়া গেছে একটা সমিলের পাশের আবর্জনার স্তূপে। সেখানে থেকে তুলে আনার পর থেকে এই অবস্থা। মাথা ফাটিয়ে এমনিতেই অনেক রক্ত খুইয়েছে। এখন যদি এভাবেই না খেয়ে থাকে, তাহলে বেঁচে থাকার আশা নেই। ডক্টরটা সাফ জানিয়ে দিয়েছে তা। খবর পেয়ে আহসান খান দ্বিতীয়বারের মতো ছেলেকে দেখতে ছুটে এসেছেন। প্রথমবার এসেছিলেন ওকে উদ্ধার করতে ওই ট্রেন থেকে। আহসান খানকে দেখে অনির্ণ চোখ মুখ শক্ত করে ফেলল। কোনো কথা না বলে মুখ একদিকে ঘুরিয়ে রাখল। তা দেখে আহসান খানের জেদ আরো বাড়ল। তিনি উঁচু গলায় বললেন, আমার দিকে তাকাও অনির্ণ, তুমি সব কি শুরু করেছ? তোমার মা আমাকে জ্বালিয়েছে, এখন কি তুমি আমাকে জ্বালিয়ে মারবে? মৃত্যুতেও বুঝি আমার শান্তি হবে না? অনির্ণ দ্রুত মুখ ফিরিয়ে তাকালো। শরীরে শক্তি নেই, গলায় দম নেই, তবুও যতটুকু জোরে সম্ভব ততটুকু জোর দিয়েই চেঁচিয়ে বলল, আমার মাকে নিয়ে একটাও বাজে কথা বলবেন না। বলবো না, যদি লক্ষ্মী বাচ্চার মতো নেয় খাওয়া দাওয়া শুরু করো তো। আমি খাবো না, আমি মরে গেলে কার কি? সত্যি বলবো, কারো কিছুই না। আমারও ঘাট থেকে আপদ বিদায় হতো, কিন্তু শত হোক তুমি আমার রক্ত। এখানে আটকে যাই। এখন শোনো, তোমার জন্য একটা গুড নিউজ আছে আর একটা ব্যাড নিউজ আছে। কোনটা আগে শুনবে? অনির্ণ সে কথার জবাব দিল না। আহসান খান মুচকি হেসে বললেন, ব্যাড নিউজটা আগে শোনো। ওই যে মেয়েটা, কি যেন নাম তার? তিহা। আগামীকাল সে হানিমুনের উদ্দেশ্যে যাত্রা করবে তার আদরের স্বামীর সঙ্গে।
এখন তুমি যদি এরকমই থাকো তবে আমাকে বাধ্য হয়েই সে যাত্রা ভণ্ডুল করতে হবে। বলতে পারো আমার খারাপ রূপের শেষটুকু আমি তাকে দেখাবো। আর যদি খাওয়া দাওয়া করে আমার চিন্তা কমাও তবে সে চুলোই থাক, সে খবর আমার নিয়ে লাভ হবে না। অনিন্দের শক্ত মুখে আরো খানিক কাঠিন্য যোগ হলো। আহসান খান চুপচাপ বসে রইলেন। তিনি জানেন এবার তার ছেলে ঠিকই খাবে। জায়গা মতো টোটকাটাই সে দিয়েছে। অরিন্যর বুক ছেঁড়া দীর্ঘশ্বাস সে কাউকে বুঝতে দিল না। ভার মুখে বলল, পরের মেয়ের অভিশাপ করিও না। তার মানে তুমি খাবে? খাবো। আহসান খানের মুখের হাসি চওড়া। সবাই ভালো থাকুন।